আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? আমরা হচ্ছে সায়েন্সের আরেকটা চ্যাপ্টার হচ্ছে আজকে পড়বো। আমরা হচ্ছে চ্যাপ্টার 11 শেষ করছি। আজকে তোমাদের সবার কথা মতো আমরা চ্যাপ্টার 7 শুরু করব এবং এরপরে এই চ্যাপ্টারটা শেষ হলে হয়তো চ্যাপ্টার 10 অথবা চ্যাপ্টার 3 দিয়ে আমরা শুরু করবো আবার। ঠিক আছে, তো আজকের এটা একটা লেকচারেই ফুল চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করার ট্রাই করব। তোমরা হচ্ছে যারা চ্যাপ্টার 11 দেখো না ওইটা দেখবা, তারপর হচ্ছে চ্যাপ্টার 3 দেখবা এবং আমাদের হচ্ছে একটা টার্গেট আছে যে তোমাদের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে শর্ট সিলেবাসের যে 6টা চ্যাপ্টার এসএসসি 26 বিশেষ করে তাদের হচ্ছে আমরা এটা শেষ করে দেওয়ার ট্রাই করব। ওকে, তো চলো আমরা হচ্ছে আজকের লেকচারটা শুরু করি। দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে অম্ল, ক্ষারক এবং লবণ। আচ্ছা, অম্ল, ক্ষারক, লবণ কি এগুলো আমরা হচ্ছে আমাদের ক্লাস 8-এ আমরা পড়ে আসছি, ক্লাস 9-এও কিছু কিছু পড়ছি। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে বেসিক যেই জিনিসগুলো আছে ওইগুলো বুঝে পড়ার ট্রাই করব, সাথে হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করব এবং অ্যাসিড, বেস এবং লবণ কি, মানে অ্যাসিড, ক্ষারক এবং হচ্ছে লবণ কি এগুলো আমরা আগে থেকেই জানি। এখন হচ্ছে কি এগুলো নিয়ে যে বিস্তার আলোচনা এগুলো আমরা হচ্ছে একটু পড়ব। তো শুরুতে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড হচ্ছে দুই রকমের হয়, শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড। দেখো এখানে কি বলছে, অ্যাসিড পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে। অ্যাসিডগুলো পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে। তবে মজার ব্যাপার হলো কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে জৈব অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। জৈব অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। এখন তোমার কোয়েশ্চেন থাকতে পারে জৈব অ্যাসিড কোনগুলো? জৈব অ্যাসিডগুলো হচ্ছে এই যে CH3, COOH, এইগুলো হচ্ছে জৈব অ্যাসিড। এরকম আরও অনেক ধরনের অ্যাসিড আছে, ঠিক আছে? এইটা এরকম মানে আমরা না সামনে গেলে দেখবো এটা কোন অ্যাসিড, নামগুলো আমরা জানতে পারবো কিছু কিছু। তো এগুলো হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো কি হয়, সম্পূর্ণ বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। আংশিকভাবে বিয়োজিত হয় বলতে কি বোঝানো হয়েছে, যখন আমাদের একটা নর্মাল অ্যাসিড থাকে বা অজৈব অ্যাসিড থাকে, অ্যাসিড মেনলি আমরা দুই প্রকার এখানে পড়বো, যে জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। ওইটাই একটা মানে ওইগুলো জিনিসের মধ্যে একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এই যে জৈব অ্যাসিডগুলো এগুলো কি হয়, পানিতে পুরোপুরি বিয়োজিত হয় না, কিন্তু আমাদের যে নর্মাল অ্যাসিডগুলো আছে সেগুলো হচ্ছে পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে। আচ্ছা, সবগুলো হাইড্রোজেন আছে, তাই এখানে দেখা গেল কি জৈব অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো থেকে হাইড্রোজেন আয়ন বিমুক্ত হয় না। এই অ্যাসিডগুলোকে আমরা কি বলি, দুর্বল অ্যাসিড। তার মানে জৈব অ্যাসিড হচ্ছে আমার এক রকমের দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কারা? জৈব অ্যাসিডগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। আচ্ছা, তারপরে দেখো পক্ষান্তরে খনিজ অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে। তবে কিছু অ্যাসিড আছে খনিজ অ্যাসিডগুলো, আচ্ছা তাহলে খনিজ অ্যাসিডগুলো যে আমাদের আছে এগুলো কি হয়, পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে। তবে কিছু অ্যাসিড আছে যেমন কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। যেটি জৈব অ্যাসিড না হলেও দুর্বল অ্যাসিড। এই যে বললাম কয়েকটা এক্সেপশন থাকে, সব কিছুর মধ্যে কয়েকটা এক্সেপশন থাকে বা বিপরীত কয়েকটা থাকে, বিপরীতধর্মী কয়েকটা থাকে। তো আমাদের এইখান থেকে কি দেখলাম আমরা, যে আমাদের হচ্ছে জৈব অ্যাসিডগুলো হচ্ছে আমাদেরকে এক ধরনের দুর্বল অ্যাসিড। সেগুলো কেন দুর্বল অ্যাসিড? সেগুলো পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত হয় না। পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হওয়ার মানেটা কি? মানে হচ্ছে আমাদের যখন অ্যাসিডগুলো আমরা যখন পানির সংস্পর্শে আনি তারা হচ্ছে H+ ছেড়ে দেয়। অ্যাসিড হচ্ছে পানির সংস্পর্শে আনলে H+ ছেড়ে দেয়, অ্যাসিড থেকে H+ ছেড়ে দেয়। যেমন আমি তোমাকে যদি একটু দেখাই, HCl হচ্ছে আমার একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটু পরে দেখবে এটা কই কই থাকে। HCl-কে যখন পানির সংস্পর্শে আসে তখন H+ + Cl-, এভাবে এটা ভাঙে। এই অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন ছিল একটা, এখানেও H+ একটা বিমুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আবার দেখো HCl-টা আবার দেখাই। HCl হচ্ছে কীভাবে ভাঙে, H+ + Cl-, এভাবে। আবার যদি আমি বলি H2SO4, যার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সেটা কীভাবে ভাঙে দেখো, H2H+ + SO4 2-, এটা হচ্ছে এইভাবে ভাগে। আমাদের সালফিউরিক অ্যাসিড যেটা, এই অ্যাসিডটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে 2H+ এবং SO4 2-, এভাবে ভাঙে। আচ্ছা, তার মানে দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে,
দুইটা, এবং সে হচ্ছে কয়টা H+ দুইটাই বিমুক্ত করছে, তার মানে সে কি একটা শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড হওয়ার একটাই শর্ত তোমাদের এখানে বলে দেওয়া আছে যে অ্যাসিডগুলো যখন পানিতে বিয়োজিত হবে তারা হচ্ছে যতগুলো হাইড্রোজেন অণু আছে ওই অ্যাসিডের মধ্যে ততগুলো হচ্ছে আমার H+ আয়ন আকারে বের হয়ে যাবে, বিমুক্ত হবে। কিন্তু দুর্বল অ্যাসিডগুলোর ক্ষেত্রে কী হয় বা জৈব অ্যাসিডগুলোর ক্ষেত্রে কী হয়, যতগুলো H+ বা যতগুলো হাইড্রোজেন আছে ওই অ্যাসিডের মধ্যে সবগুলো হচ্ছে বিয়োজিত হয় না বা বিমুক্ত হয় না। ওকে, আচ্ছা আমি তোমাকে যদি এটা ভেঙে দেখাই, CH3COOH যেটা হচ্ছে আমাদের একটা জৈব অ্যাসিড, এটা ভাঙে হচ্ছে এইভাবে CH3CO+ প্লাস H+, আংশিক বিয়োজিত হয়েছে, মানে কি শুধু একটা A+H+, শুধু একটা H+ বিমুক্ত করছে, কিন্তু তার বিমুক্ত করার কথা কয়টা ছিল, তার মধ্যে 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন টোটাল ছিল, সে কি 4টা হাইড্রোজেন H+ টোটাল বিমুক্ত করছে, করে নাই, তার মানে সে হচ্ছে কি দুর্বল অ্যাসিড। তাহলে এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। তো হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড যা হচ্ছে কি একটা জৈব অ্যাসিড, যা একটি জৈব অ্যাসিড এবং এটা দুর্বল অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে কি দুর্বল অ্যাসিড, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম, এরপরে কি আছে একটু দেখি। প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার এবং সাবধানতা। তোমরা কি জানো বলতা বা বিচ্ছু হুল ফুটালে প্রচণ্ড জ্বালা করে কেন? এর কারণ হলো বলতা বা বিচ্ছুর হুলে থাকে হিস্টামিন। বলতা বা বিচ্ছুর হুলে কি থাকে? বলতা বা বিচ্ছুর হুলে থাকে হচ্ছে আমাদের হিস্টামিন। হিস্টামিন নামে এক ধরনের ক্ষারক পদার্থ। আচ্ছা, এই যে হিস্টামিন যেটা আমাদের হচ্ছে বলতা যখন কামড়ায় বা হুল বিচ্ছু যখন কামড়ায় তখন হচ্ছে কোনো একটা জায়গায় ফুলে যায় বা প্রচণ্ড জ্বালা করে। কেন জ্বালা করে? ওদের যে হুলে যে বিষটা থাকে সেটা হচ্ছে হিস্টামিন নামক এক ধরনের ক্ষারক পদার্থ। এই সব ক্ষেত্রে জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে থাকে ভিনেগার বা বেকিং সোডা। জ্বালা নিবারণ করার জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে কি থাকে? ভিনেগার বা বেকিং সোডা, যেগুলো অ্যাসিড কিংবা অ্যাসিড জাতীয়। ভিনেগার বা বেকিং সোডা আমাদের কি অ্যাসিড কিংবা অ্যাসিড জাতীয়। আচ্ছা, এখন জিনিসটা এভাবে বুঝো, যখন আমাদের বলতা বা হুল বিচ্ছু কামড়ালো সেই জায়গাটা হচ্ছে প্রচণ্ড ফুলে জ্বালা করা শুরু করলো। কেন জ্বালা করা শুরু করলো? বলতা বা বিচ্ছুর হুলে কি আছে? ক্ষারক আছে, হিস্টামিন নামক এক ধরনের ক্ষারক আছে। এখন ক্ষারককে প্রশমিত করতে হবে, মানে কি ক্ষারক দ্বারা যে সৃষ্ট যে ব্যথা বা জ্বালাপোড়নটা সেটাকে হচ্ছে কি কমাতে হবে। কিভাবে কমাবো? ওই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে অ্যাসিড অ্যাড করব। ঠিক আছে, ওই যে একদম যে পুড়ে যাওয়ার মতো অ্যাসিড ওইটা না, ঠিক আছে, প্রসেসড অ্যাসিড যেটা হচ্ছে কি আমাদের শরীরের জন্য সহনীয়, ওইটা আমরা অ্যাড করব। কেন অ্যাড করব? তাহলে যেই ক্ষারকটা আমাদের শরীরে ঢুকতেছে সেটাকে হচ্ছে প্রশমিত করে ফেলে। প্রশমিত করা মানে কি? প্রশমিত করা মানে হচ্ছে যে একটা জিনিস আরেকটা জিনিসকে কমিয়ে ফেলা বা দমিয়ে ফেলা, একটা জিনিস দ্বারা আরেকটা জিনিসকে দমানো বা কমিয়ে ফেলা। ক্ষারক এবং অ্যাসিড যখন একে অপরের সাথে বিক্রিয়া করে, এটা সামনে গেলে আমরা পড়বো, ক্ষারক এবং অ্যাসিড যখন একে অপরের সাথে বিক্রিয়া করে আমরা হচ্ছে লবণ এবং পানি পাই। এই বিক্রিয়াটাকে বলি আমরা হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কেন বলি? কারণ যখন অ্যাসিড ক্ষারক দুইটা দুই ধর্মের দুইটার হচ্ছে কাজও ভিন্ন, ঠিক আছে, কিন্তু যখন এটা একসাথে রিয়াকশন করে এটা একটা নিরপেক্ষ যৌগ তৈরি করে। নিরপেক্ষ যৌগ কোনটা? লবণ যেটা, এবং পানি উৎপন্ন করে। ওকে, তাহলে এই যে নিরপেক্ষ করার জন্য বা দমানোর জন্য, ক্ষারককে দমানোর জন্য আমরা হচ্ছে ওই বলতা বা বিচ্ছু যেখানে কামড়ায় সেখানে আমরা ভিনেগার বা বেকিং সোডা দিই, যারা হচ্ছে কি অ্যাসিড বা অ্যাসিড জাতীয়। এগুলো ওই ব্যবহার করা। আচ্ছা, এগুলো ওই ক্ষারকের সাথে বিক্রিয়া করে সেগুলো নিষ্ক্রিয় করে ফেলে। এই দেখো, প্রশমিত করে ফেলা বা নিষ্ক্রিয় করে ফেলা একই জিনিস, ফলে আর জ্বালা থাকে না। খাবার হজম করার জন্য আমরা পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়। পাকস্থলীতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটু আগে যে সংকেতটা দেখালাম ওইটা, এই যে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বলি হচ্ছে HCl, হাইড্রোজেন ক্লোরাইড। ক্লোরিন, Cl মানে হচ্ছে ক্লোরিন এবং H মানে হচ্ছে হাইড্রোজেন, তার HCl মানে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। তারপর হচ্ছে কি কোমল পানীয়গুলো অল্প মাত্রায় অ্যাসিডিক, তাই গুরুপাক খাবার পর কোমল পানি আমাদের পরিপাকে সাহায্য করে। কোমল পানীয়গুলো হচ্ছে অল্প মাত্রায় অ্যাসিডিক। গুরুপাক খাবার সময় মানে কি অনেক বেশি খাবার খেয়ে ফেললে বা অনেক ধরনের মশলাযুক্ত খাবার খেয়ে ফেললে সেগুলো হচ্ছে কোমল পানীয় আমাদের পরিপাকে সাহায্য করে। আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। এই যে একটু আগে আমরা হচ্ছে একটা অ্যাসিডের দেখে আসছি যে CH3
COOH। এই অ্যাসিডটা দেখে আসছি না, এটা কি এক ধরনের জৈব অ্যাসিড। এই অ্যাসিডটার নাম হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা হচ্ছে ভিনেগার। কয়েক বই আছে 6 থেকে 10, কয়েক বই আছে 4 থেকে 10। ঠিক আছে, এইগুলো তোমাদের ডিরেক্টলি বই না, কিন্তু এটা যখন পড়তেছো ভিনেগার জিনিসটা কি ওটা শেখার জন্য আমাদের একটু জানা লাগতেছে। আচ্ছা, আচার সংরক্ষণ আমরা কী ব্যবহার করি? ভিনেগার ব্যবহার করি। আচার কিভাবে আমরা সংরক্ষণ করি? তুমি বলতে পারো আচার হচ্ছে যখন আমরা বানাই সরিষার তেল দিয়ে বানাই, ওই সরিষার তেলও এক ধরনের হচ্ছে কি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। প্রিজারভেটিভ কি? প্রিজারভেটিভ হচ্ছে যেটা তোমার খাদ্য পচন থেকে রক্ষা করে। ঠিক আছে, কিন্তু ওই সরিষার তেলের যে রক্ষণাবেক্ষণ যে ক্ষমতাটা সেটা খুবই কম। মানে কি, সরিষার তেল দিয়ে যদি তুমি রাখো বড় জোর 20 থেকে 25 দিন থাকবে, কিন্তু ওই জিনিসটাতেই যদি তুমি আবার ভিনেগার অ্যাড করো, ওই আচারে যদি তুমি ভিনেগার অ্যাড করো, আচার দেখো তোমার মাসের পর মাস একদম সুরক্ষিত থাকতেছে। ওকে, তাহলে আচার সংরক্ষণ আমরা কী ব্যবহার করি? ভিনেগার ব্যবহার করি। কেননা আমরা তো বারবার আচার গরম করে খাই না, আচার ফ্রিজে রেখে দিই না সবসময়, আমরা হচ্ছে আচার বাইরে রাখার ট্রাই করি। কেন? এটা সংরক্ষণ করার জন্য। তারপর লেবু, কমলা, আপেল, পেয়ারা, আমলকি ইত্যাদিতে নানা রকমের ফলের মাঝে আছে নানা রকমের জৈব অ্যাসিড, সেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। লেবু, কমলা, আপেল, পেয়ারা, আমলকি। ঠিক আছে, এই যে নানা রকমের ফলের মধ্যে আমাদের নানা রকমের জৈব অ্যাসিড থাকে, খনিজ অ্যাসিড না। কিন্তু ফলের মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে? জৈব অ্যাসিড, যেগুলো হচ্ছে আমাদের কি খুবই প্রয়োজনীয়। আবার কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো রোগ প্রতিরোধও করে, যেমন ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। কোন অ্যাসিড বা কোন ভিটামিন হচ্ছে রোগ প্রতিরোধ করে? ঠিক আছে, এটা দিয়ে কিন্তু সিকিউর টপিক আসতে পারে, ভিটামিন সি বা হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এইটু বুঝতে পারছো আশা করি, যে আমাদের হচ্ছে লেবু, কমলা, আপেল, পেয়ারা, তারপর হচ্ছে আমলকি, এগুলোর মধ্যে হচ্ছে এক ধরনের বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। এক ধরনের না, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এবং কিছু অ্যাসিড আছে যেগুলো রোগ প্রতিরোধও করে। রোগ প্রতিরোধ কোন অ্যাসিডটা করে? ভিটামিন সি বা হচ্ছে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড যেটা, ওইটা করে। আচ্ছা, তোমরা কি জানো ভিটামিন সি ক্ষত সারাতে খুবই সহায়ক হিসেবে কাজ করে, এবং আমাদের শরীরে এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন সি হচ্ছে কি ক্ষত সারাতে সহায়ক। কোন অ্যাসিড ক্ষত সারা বা কোন ভিটামিন ক্ষত সারাতে সহায়ক? অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি হচ্ছে আমাদের ক্ষত সারাতে সাহায্য করে। কোনো জায়গায় যদি কেটে যায়, সেই ক্ষতটা যদি দ্রুত সারাইতে আমাদের হচ্ছে ভিটামিন সি খাইতে হবে। ভিটামিন সি কোথায় পাওয়া যায়? ভিটামিন সি হচ্ছে আমাদের এই যে লেবু, কমলা, আপেল, পেয়ারা, এগুলোর মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে শরীরে এর অভাবে, আচ্ছা, এবং ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি রোগ হয়। আচ্ছা, আম, জলপাই ইত্যাদি নানা রকমের আচার সংরক্ষণে ব্যবহার করা ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। দেখো, একটু আগে বলে আসছিলাম অ্যাসিটিক অ্যাসিড যেটা বলছিলাম, ওইটাই হচ্ছে আমাদের কি ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড। এটার 3টা নাম আছে, আমরা একটু পরে নোটটা করতেছি, মানে এই স্লাইড থেকে আমরা যা যা পড়ছি ওইটা আমরা একটু আউটকামটা দেখবো যে কী কী পড়ছি। কোমল পানীয়ের মতো, তাহলে আম, জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে আমরা কী ব্যবহার করি? ভিনেগার ব্যবহার করি, এবং ভিনেগারের অপর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, কোমল পানীয়ের মতে বোরহানি বা দই খেলে, কোমল পানীয়ের মতো বোরহানি বা দই খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড। দই বা বোরহানি বা আমাদের দুধ আমরা যে খাই, এগুলোর মধ্যে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। অনেককে বলবে শুনবা ল্যাকটোজ ইনটলারেন্স। ঠিক আছে, ওই জিনিসটা কেন? তারা হচ্ছে দুধ জাতীয় কিছু, মানে দুগ্ধ জাতীয় কিছু খাইতে পারে না সহজে। ওকে, আচ্ছা, এগুলো হজম হয় না আসলে। কিন্তু আমাদের হচ্ছে এই যে বোরহানি, দই বা দুধ, এগুলো হচ্ছে এগুলোর মধ্যে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে, এগুলো হজমে সহায়তা করে। কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানোর জন্য বেকিং সোডা ব্যবহার করা হয়। কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানোর জন্য আমরা কি ব্যবহার করি? বেকিং সোডা। বেকিং সোডাকে কই ব্যবহার করি? কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানোর জন্য। আমরা হচ্ছে পাউরুটি বা কেক কীভাবে বানাই? আমরা হচ্ছে আটার একটা দলা করি, সেটা চুলার মধ্যে দিই। এখন ওইটা দেওয়ার আগেই তার মধ্যে আমরা হচ্ছে একটু বেকিং সোডা দিই। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে সেটা হচ্ছে একটু ফুলে ওঠে। যদি এটা না দেই তাহলে সেটা কি, সেটা ওই যেভাবে আমরা আটার দলা করে রাখছি ওইভাবেই হচ্ছে সেটা বেক হয়ে যায় বা ওইভাবে রান্না হয়ে যাবে। কিন্তু সেটা একটু ফুলে, একটু ফ্লাফি হওয়ার জন্য আমরা সেটার মধ্যে বেকিং সোডা অ্যাড করি, যার কারণে ওই পাউরুটি বা হচ্ছে বিস্কুট বা কেক সেটা একটু ফুলে ওঠে। ওকে, আচ্ছা, দেখো তাহলে আমরা এই স্লাইড থেকে কী কী পাইলাম? আমরা পেলাম হচ্ছে যে আচ্ছা, আচ্ছা, প্রথম যেই পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে কি বলতা বা বিচ্ছু কামড়ালে ওই স্থানে হিস্টামিন নামক
ওই স্থানে হিস্টামিন নামক ক্ষারক পদার্থ নিঃসৃত হয়, যাকে প্রশমিত বা প্রশমিত, আরেকটা যেন এখানে কি বলছে, নিষ্ক্রিয়, প্রশমিত বা নিষ্ক্রিয় করতে আমরা অ্যাসিড বা অ্যাসিড জাতীয় ভিনেগার বা বেকিং সোডা ব্যবহার করি। আচ্ছা, তারপরে পয়েন্টটা কি বলছে, পাকস্থলিতে আমাদের হচ্ছে, পাকস্থলিতে HCl যার নাম হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, যেটাই বলো না কেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। পাকস্থলিতে হচ্ছে খাদ্য পরিপাকের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এখন 3 নাম্বার পয়েন্ট আমরা কি পাইছি, আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। আচ্ছা, আচার সংরক্ষণে ভিনেগারের সংকেত কি, ভিনেগারের সংকেত হচ্ছে CH3COOH। এর একটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, সবগুলো নাম মুখস্থ রাখবা। একটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এর একটা নাম হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড, আরেকটা নাম হচ্ছে বলতে পারো ইথানোয়িক অ্যাসিড। আরেকটা নাম কি সেটা তো জানোই, ভিনেগার। ওকে, তাহলে এই যৌগটার 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে ভিনেগার। এই যৌগটার 4 থেকে 10%, তোমাকে কোশ্চেনে যদি বলে যে ভিনেগার কাকে বলে, তুমি লিখতে পারো যে আচার সংরক্ষণে যেই প্রোডাক্টটা ব্যবহার করে তাকে ভিনেগার বলে। এটাও লিখতে পারো যে 4 থেকে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ওকে, আচ্ছা, তারপর দেখো রোগ প্রতিরোধ। আচ্ছা, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর অপর নাম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড। রোগ প্রতিরোধ কে করে, রোগ প্রতিরোধ হচ্ছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। রোগ প্রতিরোধ করা হচ্ছে কি ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর আমাদের হচ্ছে কি ভিটামিন সি ক্ষত সারাতে খুবই সাহায্য করে। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, ভিটামিন সি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে স্কারভি, ভিটামিন সি এর অভাবে হচ্ছে আমাদের কোন রোগ হয়, স্কারভি রোগ হয়। আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইড থেকে আমরা এই পয়েন্টগুলো হচ্ছে বের করলাম। তারপর আরেকটা জিনিস লেখা যায়, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, একটু দাঁড়াও শর্ট করি এটারে। আচ্ছা, 6 নাম্বার পয়েন্ট যদি লিখি, দই বা বোরহানি বা দুগ্ধ জাতীয় খাদ্যে আমাদের কোন অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড থাকে।
থাকে। আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলো তোমাদের এই আগের স্লাইড থেকে যা যা আমরা পড়ছি সেটাকে একটু সামারাইজ করলাম। ঠিক আছে, তোমরা মেইনলি তো বই পড়বা, কিন্তু এই পয়েন্টগুলো হচ্ছে একটু নোট করে রাখবা, যাতে পরীক্ষার আগে বা পরীক্ষার খাতায় এই অনুসারে তোমরা লিখতে পারো যে অ্যাসিড প্রাত্যহিক জীবনে কোন কোন কাজে লাগে। এটা যদি তোমাকে ঘ নম্বরে উচ্চতর দক্ষতায় কোশ্চেন দেয়, তুমি তো পুরোটা বানিয়ে রাখতে পারবে না। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো হচ্ছে ওখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে স্লাইডে আমরা যাই। অ্যাসিডের অপব্যবহার, আইন কানুন ও সামাজিক প্রভাব। আচ্ছা, কি বলছে? পৃথিবীর সকল সমাজেই এক দুইজন খারাপ নিষ্ঠুর চরিত্রের মানুষ থাকে, যাদের সমাজও আছে, আমাদের সমাজে আছে। তাদের নিজের প্রতিহিংসা মেটাতে অন্য মানুষের শরীরে অ্যাসিড ছুঁড়ে মারার মতো ভয়ানক অপরাধ করতে পারে। আচ্ছা, তারপর অ্যাসিড ছুঁড়ে মারার ফলে মানুষের শরীরে সম্পূর্ণ ঝলসে যায়। মুখমণ্ডলে অ্যাসিড ছুঁড়লে সেটি বিকৃত আকার ধারণ করে। এই কারণে যারা অ্যাসিড ও সন্ত্রাসের শিকার হন তাদের বিকৃত চেহারা নিয়ে জনসম্মুখে আসতে চায় না, এমনকি অনেক ক্ষেত্রে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এই সমীক্ষায় দেখা গেছে যে যারা অ্যাসিড সন্ত্রাসের শিকার হয় তাদের বেশিরভাগই স্কুল কলেজের ছাত্রী বা গৃহবধূ। অ্যাসিড সন্ত্রাসের কারণে এই সম্ভাবনায় ও মেধাবী ছাত্রীদের পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আবার গৃহবধূর এর শিকার হলে পুরো পরিবারে নেমে আসে দুর্বিষহ দুর্ভোগ। তাই অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং মানুষকে এ ব্যাপারে সচেতন করতে হবে। আচ্ছা, অ্যাসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন আইন 1995 অনুসারে অ্যাসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড হতে পারে। আচ্ছা, অ্যাসিড ছড়ে যে ওই যে তোমরা বিভিন্ন ছবির মধ্যে বা মুভির মধ্যে হয়তো দেখছো যে অ্যাসিড ছুঁড়ে মারে, কেন ছুঁড়ে মারে? কোনো নিজের প্রতিহিংসার কারণে, নিজের কোনো অপ্রাপ্ত চাহিদার কারণে সে হচ্ছে কি অন্য কারো মুখে বা শরীরে অ্যাসিড ছুঁড়ে মারে। যখন এই ক্ষতিকারক বা অনেক জ্বালাপূর্ণ অ্যাসিডগুলো ছুঁড়ে মারে তখন তাদের কি হয়? ওই চোখ মুখ বা শরীর ঝলসে যায়। এই ঝলসানো নিয়েই তাদের পরবর্তী পুরো জীবন বেঁচে থাকতে হয়। তো এই কাজগুলো অনেক খারাপ একটা কাজ, এখানে এই জিনিসটাই বলছে। এখন তোমরা বলতে পারো যে অ্যাসিডগুলো আমরা খাই এবং যে অ্যাসিডগুলো ঝলসে যায় দুইটা কি একই? না, এই জন্য একটু পরে আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে পিএইচ। পিএইচ জিনিসটা কি নির্ণয় করে? যে আমাদের অ্যাসিড একটা কতটুকু শক্তিশালী বা কতটুকু দুর্বল তা নির্ভর করতেছে এই পিএইচ স্কেলের উপর। ঠিক আছে, তো এখানে যা বলছে আমাদের সামাজিক আমাদের সামাজিক অবক্ষয়ের কারণে যে অ্যাসিড আমরা অপরকে ওই যে কোনো প্রতিহিংসার কারণে এক লোক যখন অন্য মানুষকে অ্যাসিড ছুঁড়ে মারে, তো ওইগুলো হচ্ছে করা যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করছে এবং এখানে যে শাস্তিটা দেওয়া আছে এগুলো একটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বলতে পারো। আচ্ছা, তারপরে দেখো। আচ্ছা, নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ক্ষারকত্ব শনাক্ত করেন। এটা আমরা হচ্ছে পরের স্লাইডে দেখবো যেখানে কি বলছে শুধু এইটু। আচ্ছা, আমাদের হচ্ছে এক ধরনের পেপার আছে, সেটাকে বলি আমরা হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপার। আচ্ছা, এই লিটমাস পেপার দ্বারা হচ্ছে নির্দেশক, কথাটা দেখো, নির্দেশক বলতে কি বোঝানো হয়েছে? ধরো আমার একটা দ্রবণ দিয়ে দিল, শুধু আমার দুই বাটিতে দুইটা দ্রবণ দিয়ে দিল, বললো এবার তুমি বলো যে এই দ্রবণটা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। আমি কিভাবে বলবো? আমার যদি আগে থেকে বলে না দেয় বা একটু ওই বাটির মধ্যে লিখে না দেয় যে এই দ্রবণটা এইটা, ওই দ্রবণটা ওইটা, তখন আমি কিভাবে বুঝবো যে এটা অ্যাসিড নাকি ক্ষার? এই জিনিসগুলো যদি আইডেন্টিফাই করতে হয়, আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেটাকে বলে হচ্ছে নির্দেশক। নির্দেশক কোনগুলো? এই যে কোনো একটা দ্রবণ অ্যাসিড নাকি ক্ষার সেটা যার মাধ্যমে নির্ণয় করা হবে তাদেরকে আমরা বলতেছি কি? নির্দেশক। আচ্ছা, এই যে লিটমাস পেপার হচ্ছে আমার এক ধরনের নির্দেশক। লিটমাস পেপার কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে লাল লিটমাস হয়, লাল রঙের লিটমাস পেপার হয়, একটা হচ্ছে নীল রঙের লিটমাস পেপার হয়। অ্যাসিড হচ্ছে কি করে? কোনো একটা দ্রবণ অ্যাসিড না ক্ষার সেটা বোঝার জন্য আমরা কি করি? ধরো এটা আমার হচ্ছে একটা অ্যাসিডের দ্রবণ এখানে দিয়ে দিল, ধরো কোন অ্যাসিড ধরলাম আমি? H2SO4 সালফিউরিক অ্যাসিড যেটা, ওইটা ধরলাম। আচ্ছা, এখানে ধরো একটা নীল রঙের এই অ্যাসিডের মধ্যে আমি একটা নীল রঙের লিটমাস পেপার, এটা একটা অ্যাসিড, এই বোলের মধ্যে অ্যাসিড আছে এবং এই অ্যাসিডের মধ্যে আমি কি করলাম? একটা নীল রঙের লিটমাস পেপার ধরলাম। যখন নীল রঙের লিটমাস পেপার ধরলাম, এরপর হচ্ছে কি হবে? এই নীল রঙের লিটমাস পেপারটা হচ্ছে আমার লাল হয়ে যাবে। ওকে, যেইটুকু অ্যাসিডের মধ্যে চুবানো হয়েছে বা যেইটুকু অ্যাসিডের সংস্পর্শে আসছে সেইটুকু হচ্ছে কি আমার লাল হয়ে যাবে, বাকিটুকু নীল থাকবে। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম? যে অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে।
বুঝা গেছে? অ্যাসিড কি করে? নীল লিটমাস পেপারকে লাল করে ফেলে। এটাই হচ্ছে আমাদের এক টাইপের নির্দেশক। এরপরে আমরা যখন ক্ষারক পড়বো তখন আরো অনেক ধরনের নির্দেশক দেখতে পাবো। ওকে, আচ্ছা, তারপর দেখো, আচ্ছা অ্যাসিডের আরও কিছু আমাদের বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো আমরা একটু দেখি এখন। ওকে, কি কি দেওয়া আছে দেখো। তাপ দিলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেটি কেক এবং পাউরুটিকে ফুলিয়ে ফেলে। আচ্ছা, তাপ দিলে কি উৎপন্ন হয়? তাপ দিলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেটি কেক এবং পাউরুটিকে ফুলিয়ে তোলে। অ্যাসিডের বিভিন্ন কাজ, আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিডের বিভিন্ন কাজ। আচ্ছা, আচ্ছা, আবার দেখো, তাপ দিলে হচ্ছে আমাদের কি বলছে, বেকিং সোডা ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন বেকিং সোডার একটা সংকেত আছে, বেকিং সোডা হচ্ছে আমার একটা অ্যাসিডিক, সেটা বলছে কি, বেকিং সোডার সঙ্গে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু রিঅ্যাকশনের মাধ্যমে দেখি। যখন আমরা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডাকে আমরা হচ্ছে কি করব, তাপ দিব। ওকে, 2 অণু সোডিয়াম হাইড্রোজেন কার্বন। আচ্ছা, সমতা পরে করি আমরা। বেকিং সোডাকে যখন আমরা কি করব, তাপ দিব, তখন আমার কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট প্লাস বলছে না কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। এখানে আমরা যদি সমতা করতে চাই 2 দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে কি বেকিং সোডা, এর আরেকটা নাম কি সোডিয়াম, মানে যৌগটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। একে যখন আমরা কি করব, তাপ দিব, তখন আমাদের কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট কার্বন ডাই অক্সাইড এবং H2O বা হচ্ছে কি পানি তৈরি হবে। ওকে, আচ্ছা, তাহলে এই রিঅ্যাকশনটা আমরা দেখলাম যে সোডিয়াম বেকিং সোডাকে যখন আমরা তাপ দেই তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয়, এটাই হচ্ছে আমাদের কি পাউরুটি বা কেককে ফুলিয়ে তোলে। এরপর দেখো, টয়লেট পরিষ্কার করার মূল উপাদান হলো শক্তিশালী অ্যাসিড, যেমন HCl HNO3। HCl এর নাম আমরা অলরেডি পড়ছি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। সবগুলো নাম একটু আলাদা করে লিখে রাখবা, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিড কিংবা H2SO4, এটার নামও জানি আমরা কি সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, টয়লেট পরিষ্কার কাজে কোন কোন শক্তিশালী অ্যাসিড ব্যবহার, দেখো টয়লেট পরিষ্কার কাজে কেন শক্তিশালী অ্যাসিড ব্যবহার করা লাগে। টয়লেটে যখন আমাদের হচ্ছে মলমূত্র পড়ে তখন সেগুলো কি অনেক জীবাণুযুক্ত হয়, এই জীবাণুগুলোকে দূর করার জন্য আমাদের হচ্ছে শক্তিশালী অ্যাসিড ইউজ করা লাগে। যদি শক্তিশালী অ্যাসিড ইউজ না করে ওই জীবাণুগুলো কখনো মরবে না, ঠিক আছে? ওই যখন ওগুলো থেকে যাবে তখন আমাদের কি সেগুলো আবার আমাদের শরীরের মধ্যে হবে, আমাদের রোগ মানে আমাদের রোগ হবে সেগুলোর যদি সংস্পর্শে আসি আমরা। এই জন্য হচ্ছে কি পরিষ্কার করার কাজে আমরা শক্তিশালী অ্যাসিড ব্যবহার করি। কি কি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এরপরে সৌর প্যানেল তৈরিতে, সৌরবিদ্যুৎ শক্তি সংরক্ষণের জন্য বা বাসাবাড়িতে IPS চালানোর জন্য এবং গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তার অত্যাবশ্যক একটি উপাদান হলো সালফিউরিক অ্যাসিড। যা আমরা যে হচ্ছে কি IPS এর ব্যাটারি বা হচ্ছে কি বলে গাড়ির মধ্যে যে CNG বা অটোরিকশার মধ্যে যে ব্যাটারি ইউজ করা হয়, এইগুলো সংরক্ষণের জন্য বা এইগুলোকে চালনা করার জন্য আমরা কোন ধরনের অ্যাসিড ব্যবহার করি, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। এরপর ফসল উৎপাদনের জন্য সার হলো অতি প্রয়োজনীয় একটি জিনিস। সার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি তার অন্যতম উপাদান হলো অ্যামোনিয়াম নাইট্রেট। সার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি তার অন্যতম উপাদান কি, অ্যামোনিয়াম নাইট্রেট, NH3 NH4 NO3 NH4 NO3। NH4 মানে হচ্ছে অ্যামোনিয়া এবং NO3 মানে হচ্ছে কি নাইট্রেট। এই জিনিসগুলো খেয়াল ভেঙে ভেঙে শিখবা। NH4 এইটুকের নাম হচ্ছে তোমার অ্যামোনিয়া, এবং এইটুকুর নাম হচ্ছে নাইট্রেট।
তাহলে যৌগটা টোটালটা দাঁড়াইতেছে কি অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4 এবং অ্যামোনিয়াম ফসফেট NH4 3PO4 3। আচ্ছা, আমরা হচ্ছে এই যৌগগুলো একটু আলাদা করে নামকরণ লিখে রাখি। তাহলে সারের মধ্যে আমাদের তিনটা অ্যাসিড আমরা শিখলাম কি কি। একটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, সংকেতটা কি NH4NO3। তারপর কি বললাম অ্যামোনিয়াম সালফেট মেবি, তাই না? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4। এরপরের জন্য কি বললাম অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, যৌগটা কি NH4 3PO4। চারপাশে ব্র্যাকেট দিতে পারো, না দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সারে কোন তিনটা অ্যাসিড ব্যবহার করা হয়? এই তিনটা, ঠিক আছে? এই নাম এবং সংকেত সহ মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তুমি যখন পরীক্ষা খাতায় লিখবা এই যদি একদম ক্লিয়ারলি নাম এবং সংকেতগুলো কারেক্টলি লিখতে পারো তুমি কিন্তু ফুল মার্ক পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, সার কারখানায় এগুলো তৈরি করা। আচ্ছা, যথাক্রমে নাইট্রিক অ্যাসিড, আচ্ছা সার কারখানায় তৈরি করা হয় যথাক্রমে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড দিয়ে। এই যে অ্যামোনিয়াম সালফেট অন্যতম উপাদান হলো অ্যামোনিয়াম সালফেট। এই যে অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম ফসফেট, এগুলো কিন্তু হুট করে চলে আসে না, এগুলো কিছু আমাদের শক্তিশালী অ্যাসিড থেকে তৈরি করা হয়েছে। কোন শক্তিশালী অ্যাসিডগুলো থেকে? নাইট্রেটটা তৈরি হয়েছে আমাদের নাইট্রিক অ্যাসিড থেকে। অ্যামোনিয়াম নাইট্রেট যে আমাদের সার, সেই সারটা কোত্থেকে তৈরি হয়েছে? নাইট্রিক অ্যাসিড থেকে। সালফিউরিক অ্যাসিড যেটা ব্যবহার করা হয়েছে, মানে সালফিউরিক অ্যাসিড থেকে কোন সার উৎপন্ন হয়েছে? অ্যামোনিয়াম সালফেট। এবং ফসফরিক অ্যাসিড থেকে, এটার নাম নতুন শুনতেছে এখন, দেখো এই জিনিসটা খেয়াল রাখো, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড আমরা অলরেডি পড়ে আসছি। ফসফরিক অ্যাসিড থেকে আমাদের কি তৈরি হইতেছে? ফসফরিক অ্যাসিড থেকে তৈরি আমাদের হইতেছে যেই সারটা, সেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। আচ্ছা, তাহলে আমি এটাও লিখে দিই যে এই সারটা কোত্থেকে তৈরি হয়েছে? অ্যামোনিয়াম নাইট্রেট কোন অ্যাসিড থেকে তৈরি হয়েছে? HNO3। অ্যামোনিয়াম নাইট্রেট সার HNO3 বা নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে। অ্যামোনিয়াম সালফেট সার কোন অ্যাসিড থেকে তৈরি হয়েছে? H2SO4 বা সালফিউরিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে। ওকে, তারপর আমাদের যে অ্যামোনিয়াম ফসফেট, সেটা কোত্থেকে তৈরি হয়েছে? ফসফরিক অ্যাসিড থেকে। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোন অ্যাসিড থেকে কোন ধরনের সার, কোন অ্যাসিড থেকে কোন সার তৈরি হয়েছে। ওকে, আচ্ছা এইটুকু বুঝতে পারলে তারপর আমরা একটু পরের দিকে যাই। কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে শক্তিশালী অ্যাসিডগুলো যেমন H2SO4, HNO3, HCl মানব দেহের জন্য যেমন মারাত্মক ক্ষতিকর, পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য সবার আচ্ছা হ্যাঁ মারাত্মক ক্ষতিকর। তাহলে কোন অ্যাসিডগুলো মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর? শক্তিশালী অ্যাসিডগুলো H2SO4, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে একটা নির্দিষ্ট মাত্রা আছে, যার বেশি থাকলেই সেটা হচ্ছে কি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। আচ্ছা, এরপরে আমরা দেখি পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের সবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের সবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় এবং সেটি নিজে থেকে আমাদের পাকস্থলীতে তৈরি হয়। পাকস্থলী হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজেই তৈরি করে। পাকস্থলীর খাদ্য হজম করার জন্য পাকস্থলী নিজে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন সেই অবস্থাকে আমরা পাকস্থলীর অ্যাসিডিটি বলি। ওই যে বড়রা দেখো যাদের একটু বয়স্ক তারা বলবা যে তাদের শরীরে অ্যাসিডিটি হইতেছে, ঠিক আছে? তার জন্য হচ্ছে এই যে ইনো খায়, ওই যে আমরা বলি না ইনো নামের একটা কি বলে মিক্সচার আছে, এটা হচ্ছে পানির মধ্যে দিলে খেলে হচ্ছে অ্যাসিডিটি চলে যায়। আচ্ছা, এটা কিভাবে চলে যায়? ইনো যেটা খায় সেটা হচ্ছে কি একটু ক্ষারকীয়। একদম শুরুতে এই লেকচারে একদম শুরুতে দেখবে বা আমি একটা কথা বলে আসছি যে প্রশমিত করে বা নিষ্ক্রিয় করে।
কে কাকে নিষ্ক্রিয় করে? অ্যাসিড হচ্ছে ক্ষারকে নিষ্ক্রিয় করে, ক্ষার হচ্ছে অ্যাসিডকে নিষ্ক্রিয় করে। কখন নিষ্ক্রিয় করে? কোনো একটা জায়গায় যদি মাত্রাতিরিক্ত পরিমাণ অ্যাসিড বা ক্ষার চলে আসে আমাদের শরীরে, সেটার জন্য আমাদেরকে প্রশমিত করতে, ওই ক্ষার বা অ্যাসিডটাকে প্রশমিত করতে আমরা যথাযথ পরিমাণে ক্ষারক বা অ্যাসিড কি সেবন করে থাকি। আচ্ছা, আমরা যেসব পানীয় বা ফলের রস পান করি তার প্রায় সবই অম্লীয়। এসব পানীয় বেশি মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে সেখানে অ্যাসিডিটি সৃষ্টি হতে পারে। ওই যে বলে না, খালি পেটে কখনো কোল্ড ড্রিঙ্কস খাবা না। কেন খাইতে মানা করে? যখন খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খায়, এগুলো আগে থেকে কি অম্লীয়। ওকে, কেন অম্লীয়? ওই যে আমরা শুরু থেকে পড়ে আসছি যে খাদ্য হজমে এগুলো সাহায্য করে। কেন সাহায্য করে? যখন আমরা বেশি গুরুপাক খাই তখন কোমল পানীয় খাইলে আমাদের খাদ্য হজম একটু সহজ হয়। তো এইগুলো হচ্ছে খালি পেটে কখনো খাওয়া যাবে না। কেন? তার মধ্যে আগে থেকে অ্যাসিড থাকে। পাকস্থলী নিজে আবার কি অ্যাসিড প্রস্তুত করে। তাহলে এই যে অ্যাসিড আস্তে আস্তে অনেক বেশি পরিমাণে অ্যাসিড চলে আসছে না, এইটার জন্য হচ্ছে কি আমাদের অ্যাসিডিটি সৃষ্টি হতে পারে। যে খাদ্য বেশি পরিমাণ যদি খাই, মানে খালি পেটে যদি আমরা হচ্ছে কোমল পানীয় খাই, তাহলে আমাদের তখন অ্যাসিডিটি সৃষ্টি হতে পারে। অন্যান্য পানীয়, বিশেষ করে মাত্রাতিরিক্ত চা, কফি জাতীয় পানিগুলো পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়ায়। তাহলে পাকস্থলীতে অ্যাসিডিটি কারা কারা বাড়ায়? মাত্রাতিরিক্ত চা, কফি, তারপর হচ্ছে কোমল পানীয়, যেটা আমরা খালি পেটে যদি খাই আমাদের অনেক অ্যাসিডিটি হবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে কি, কিভাবে উপযুক্ত খাবার নির্বাচন করলে আমরা এই অ্যাসিডিটির হাত থেকে রেহাই পাবো। দেখো এখানে বলছি যে প্রথমত যেসব খাদ্য বা পানীয়ের কারণে অ্যাসিডিটি হয় সেগুলো অতিরিক্ত না করে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে এবং প্রয়োজন হলে সাময়িকভাবে ওই খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। কি বলছে? যে বেশি পরিমাণ অ্যাসিডিটি এই খাবারগুলো খেলে সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে কি আমাদের একটু কম কম করে খেতে হবে এবং প্রয়োজন অনুসারে দরকার পড়লে ওইগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে, একদমই খাওয়া যাবে না, গ্রহণ করা থেকে বিরত থাকতে। এরপর দ্বিতীয়ত বেশ কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো কিছুটা ক্ষারধর্মী এবং এর ফলে অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে পারে। ক্ষার কি করবে? অ্যাসিডকে নিষ্ক্রিয় করবে। সেই জন্য বেশ কিছু খাবার আছে ক্ষারধর্মী, ওইসব খাদ্য গ্রহণ করে আমরা অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পেতে পারি। এসব খাদ্যের মধ্যে রয়েছে বেশিরভাগ শাকসবজি। কোন খাবারগুলো কিছুটা ক্ষারধর্মী? শাকসবজি, যেমন ব্রোকলি, পুঁই শাক, পালং শাক, তারপর হচ্ছে কি গাজর, সিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি। এই খাবারগুলো কি? এই খাবারগুলো আমাদের হচ্ছে ক্ষারধর্মী, কিন্তু আমরা তো এগুলো খাইতে চাবো না। আমরা চাবো শুধু মাছ খাইতে, মাংস খাইতে, ঠিক আছে? কিন্তু সারাদিন এইগুলো খাওয়া যাবে না। এগুলো খাইলে পরে দেখবা পাকস্থলীর মধ্যে অনেক অস্বস্তি হইতেছে, তুমি ঠিকমতো সারাদিন চলাফেরা করতে পারতেছো না, আর খাওয়া দাওয়া করতে পারতেছো না এই অস্বস্তির কারণে বা এই অ্যাসিডিটির কারণে। এই জন্য আমাদের কি একটু শাকলতা পাতা খেতে হবে, ঠিক আছে? যার মধ্যে কি কিছুটা ক্ষারধর্মী, যেগুলো হচ্ছে কিছুটা ক্ষারধর্মী। কোনগুলো? আমাদের ব্রোকলি, পুঁই শাক, পালং শাক, গাজর, সিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি। এগুলো হচ্ছে আমাদের কি খাইতে হবে সাথে করে, যাতে আমাদের কি আমরা অ্যাসিডিটি থেকে রক্ষা পাই। আবার কিছু কিছু খাদ্য শস্য আছে যেমন ডাল, মিষ্টি, ভুট্টা, যেগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। দুধ জাতীয় খাবারের মধ্যে সয়া মাখন, ছাগলের দুধ থেকে তৈরি করা মাখন, সয়া দুধ, বাদাম দুধ, এগুলোও ক্ষারধর্মী, যা অ্যাসিডিটি কমাতে পারে। নানা রকমের বাদাম, হার্বাল চা, সবুজ চা, আদা চা খেয়েও অতিরিক্ত অ্যাসিড কমানো যায়। ওই যে বলে না আদা চা খাই, ঠিক আছে? অনেক হচ্ছে কি সারাদিন নর্মাল চা খাইতে হয়, কিন্তু সে যদি ওই নর্মাল চার পরিবর্তে আদা চা খায় তার কিন্তু অ্যাসিডিটির সমস্যা তার থাকবে না। আচ্ছা, এরপরে দেখো, এইটুকু বুঝতে পারছো আশা করি সবাই, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এই ভিডিও যখন যাবে একটু কোয়েশ্চেন করো যে এই ভাই এই স্লাইডটা বুঝতে পারিনি বা এই পয়েন্টটা বুঝতে পারিনি। ওকে, আচ্ছা, এরপর দেখো পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা। আচ্ছা, একটু আমরা হচ্ছে আবার দেখো শুরু থেকে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে পিএইচ নিয়ে একটা কথা বলবো, যে কোনো একটা দ্রবণ কতটুকু শক্তিশালী বা কতটুকু দুর্বল, কোনো একটা অ্যাসিড কতটুকু শক্তিশালী বা দুর্বল, বা কোনো একটা ক্ষার কতটুকু শক্তিশালী বা দুর্বল, সেটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? একটা স্কেলের মাধ্যমে নির্ণয় করি। সেই স্কেলটার নাম হচ্ছে কি? পিএইচ স্কেল। আচ্ছা, পিএইচ এর মান, নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি যেখানে কোনো অ্যাসিড বা ক্ষার থাকে না তার পিএইচ হচ্ছে 7 হয়। তার মানে কি? নিরপেক্ষ দ্রবণের অ্যাসিডের মান বা পিএইচ এর মান হচ্ছে কি? পিএইচ স্কেলে নিরপেক্ষ দ্রবণ হচ্ছে 7 ইন্ডিকেট করে। বুঝতে পারছো? সাধারণ পানি মানে তার মধ্যে কোনো অ্যাসিডও নাই, কোনো ক্ষারও নাই, তার পিএইচ কত হবে? 7। একদম 7 হচ্ছে একদম নিরপেক্ষ যে মানটা অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে, মানে পিএইচ স্কেলে একটা পয়েন্ট হচ্ছে নিরপেক্ষ, সেটা কোনটা? 7। এই 7 বলতে বোঝায় ওই দ্রবণটা অ্যাসিডও না, ওই দ্রবণটা ক্ষারও না। মানে যখনই আমরা একটা দ্রবণের মধ্যে ধরো পিএইচ স্কেলটা নিলাম, পিএইচ স্কেলটা নেওয়ার পরে সেটা ইন্ডিকেট করলো সেটা 7, মানে 7 পর্যন্ত কাঁটাটা উঠলো, তখন সেটা আমাদের বুঝতে হবে যে এই দ্রবণটা অ্যাসিডও না, এই দ্রবণটা ক্ষারও না, এটা হচ্ছে একদম আমাদের নিরপেক্ষ একটা দ্রবণ যার মধ্যে অ্যাসিড বা ক্ষারের কোনো বৈশিষ্ট্য নাই। আচ্ছা, আর যদি এতে অ্যাসিড যোগ করা হয় তাহলে পিএইচ এর মান কমে যায়।
পিএইচ স্কেলে মানে ওই দ্রবণ নিরপেক্ষ দ্রবণের মধ্যে যখন আমরা অ্যাসিড অ্যাড করবো পিএইচ এর মান কমে যাবে, যত বেশি অ্যাসিড যোগ করা হবে পিএইচ এর মান ততই কমে যাবে। পক্ষান্তরে যদি বিশুদ্ধ পানি বা নিরপেক্ষ জলীয় দ্রবণে ক্ষার যোগ করা হয় পিএইচ এর মান বাড়তে থাকে, যত বেশি ক্ষার যোগ করা হবে পিএইচ এর মান তত বাড়তে থাকে। তাহলে ধরো আমাদের পিএইচ স্কেলটা হচ্ছে এইরকম, এটা না আবার আমরা একটা ছক দিয়ে বুঝাই। এটা ধরো হচ্ছে আমাদের পিএইচ স্কেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা একটু অসমান হয়েছে, দেখো আমরা হচ্ছে এটাকে একটু আইডেন্টিফাই করি এখন যে 1 2 3 4 5 6 7, এই যে 7 মানে এই জায়গাটায় যখন স্কেলটা চলে আসবে এটা বোঝাবে আমাদের হচ্ছে নিরপেক্ষ। এটা হচ্ছে আমাদের একটা পিএইচ স্কেল, নিরপেক্ষ দ্রবণ। আচ্ছা 7 8 9 10 11 12 13 14। আচ্ছা এখন এই যে এই নিরপেক্ষ দ্রবণের মধ্যে যখন আমরা কি করব অ্যাসিড অ্যাড করব তখন পিএইচ এর মানে স্কেলটা হচ্ছে এই দিকে বাম দিক বরাবর চলতে থাকবে। যত বেশি অ্যাসিড অ্যাড করব তত বেশি বাম দিকে চলে আসবে। মানে কি অ্যাসিডের মান হচ্ছে কি 7 থেকে কম, পিএইচ স্কেলে 7 থেকে যত কমে যাওয়া যায় দ্রবণটা হচ্ছে তত অ্যাসিডিক। পিএইচ স্কেলে 7 থেকে দ্রবণের মান যত কমতে থাকে দ্রবণটা বোঝায় হচ্ছে সে তত অ্যাসিডিক। এই পাশে গেলে হচ্ছে অ্যাসিডিক বোঝাবে। এবং ওই দ্রবণে নিরপেক্ষ দ্রবণে যদি আমরা হচ্ছে ক্ষার অ্যাড করি সেটা হচ্ছে কি এই বরাবর যাবে। মানে হচ্ছে কি নিরপেক্ষ অ্যাসিড থেকে 7 থেকে পিএইচ স্কেলের মান যত বাড়তে থাকবে তাদের আমরা বলবো কি সেটা দ্রবণটা তত বেশি ক্ষারীয়। ওকে আচ্ছা পক্ষান্তরে বিশুদ্ধ পানি বা নিরপেক্ষ। আচ্ছা এটুকু তো বললাম। এখন দেখো এখানে 3টা পয়েন্ট বলছে যে কোনো দ্রবণের পিএইচ 7 হলে তার নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানির পিএইচ কত 7। এরপর কোনো দ্রবণের পিএইচ এর মান 7 থেকে যদি কম হয়, এখানে দেখো পিএইচ লেস দেন 7 থেকে যদি কম হয় তা অম্লীয় বা অ্যাসিডীয় দ্রবণ। এবং কোনো দ্রবণের পিএইচ এর মান যদি কি হয় 7 থেকে বেশি হয় তাহলে কি সে ক্ষারীয় দ্রবণ। পিএইচ এর মান 7 থেকে যত বেশি বা কম হবে অ্যাসিডিটি তত শক্তিশালী, আবার পিএইচ এর মান 7 থেকে যত বেশি বা হবে ক্ষারকত্বের মানও তত বেশি শক্তিশালী হবে। বুঝা গেছে? তার মানে কি পিএইচ এর মান 7 থেকে যত বেশি কম হবে, 7 থেকে যত বেশি কম মানে কি যত 1 2 3 এগুলো হচ্ছে কি আমাদের শক্তিশালী অ্যাসিড। সেমভাবে 14 13 12 এগুলো হচ্ছে শক্তিশালী ক্ষার। তার মানে কি পিএইচ এর মান 7 থেকে যত বেশি কমতে থাকবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে, এবং পিএইচ এর মান 7 থেকে যত বেশি বাড়তে থাকবে অ্যাসিড তত বেশি ক্ষারীয় হতে থাকবে। অ্যাসিডিটি তাহলে এইটুকু গেল, আমরা এটাও দেখলাম, পিএইচ স্কেলটা দেখলাম। এখন হচ্ছে আমাদের ধমনীর রক্তের পিএইচ কত? আমাদের ধমনীর রক্তের পিএইচ কত? আমাদের ধমনীর রক্তের পিএইচ প্রায় 7.4। এই যে এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট এগুলো। ধমনীর রক্তের পিএইচ এর মান কত? 7.4, অর্থাৎ এটি সামান্য ক্ষারধর্মী। 7.4 7 থেকে বাড়ছে, তাহলে কি 7 থেকে বাড়লে আমরা কি জানি কোন একটা দ্রবণ সে হচ্ছে কি কিছুটা ক্ষার, মানে ক্ষারের দিকে সে যাইতে থাকবে। তার মানে ধমনীর রক্তের পিএইচ মানে রক্তের হচ্ছে কি কিছুটা ক্ষারধর্মী। এর সামান্য হেরফের হলে মানে কি 0.4ও যদি আশেপাশে বা কমে যায় তাহলে মারাত্মক বিপর্যয় ঘটে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। আবার আমাদের জিহ্বার লালার পিএইচ হচ্ছে, আমাদের জিহ্বার লালার পিএইচ এর মান কত? 6.6 এর কাছাকাছি থাকলে তখন তা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। এই যে লালা আমাদের কি করে, আমাদের হচ্ছে খাদ্যটাকে একটা মন্ডে পরিণত করে খাদ্যটাকে গিলতে সুবিধা করে। এই লালার পিএইচ যখন 6 থেকে 6.6 এর কাছাকাছি তখন তা সবচেয়ে বেশি কার্যকর। এই যে কেন কার্যকর, এই যে খাদ্যকে ভালো করে মুখের মধ্যে বা আমাদের হচ্ছে কি পাকস্থলীতে নেওয়ার জন্য যেই সহায়তা করে পিচ্ছিল করে ফেলে সেটা হচ্ছে কি আমাদের এই যে লালা, যেটা মুখে গহ্বরে আমার যে লালাটা থাকে। পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ এর মান হলো 2। পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ এর মান কত? 2। এবং আমরা একটু আগে দেখে আসছি যে পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা সেইটা থাকে। এই মান 0.5 এর মতো হেরফের হলে তা বদহজম সৃষ্টি করে।
পাকস্থলীতে শক্তিশালী অ্যাসিড থাকে। কোন শক্তিশালী অ্যাসিড? HCl। HCl যেটা আমাদের কি খাদ্য পরিপাকে সহায়তা করে, এবং এর মাত্রা কত থাকতে হবে? pH এর মান হচ্ছে আমাদের 2। আচ্ছা, তারপর এবং এই 2 থেকে যদি একটু কি কম বেশি হয় তখনই আমাদের হচ্ছে কি বদহজম সৃষ্টি হয়। আমাদের প্রস্রাবের pH এর মান হচ্ছে 7 এর কম। প্রস্রাবের pH এর মান হচ্ছে 7 এর কম থাকা স্বাভাবিক। প্রস্রাবের pH এর মান হচ্ছে 7 এর কম থাকা স্বাভাবিক। মাটির pH সাধারণত 4 থেকে 8 এর ভিতর থাকে। এই যে এতগুলো যে pH এর মান, এগুলো কিন্তু আলাদা করে একটু পয়েন্ট আকারে নোট করবা, নাহলে কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, একবারে পড়তে গেলে কিন্তু ভুলে যাবা, বারবার বলতে, সেজন্য আমি যে তোমাকে বারবার পয়েন্ট আকারে আইডেন্টিফাই করে দিতেছি। মাটির pH হচ্ছে 4 থেকে 10 এর মধ্যে থাকা, 8 এর মধ্যে থাকা, ভেতর থাকে, অর্থাৎ এটি অ্যাসিডিক থেকে শুরু করে ক্ষারীয় হতে পারে। মাটির pH এর মান 3 এর কম, অর্থাৎ বেশি অম্লীয় হলে মাটিতে অনেক দরকারি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে মাটি থেকে চলে যায়। মাটিতে pH এর মান 3 এর কম হলে, অম্লীয় হলে হচ্ছে কি তা মাটি থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম চলে যায়। এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের যে যৌগগুলো সেগুলো হচ্ছে কি ক্ষারীয়। তার মানে কি যখন মাটিতে বেশি অম্লীয় হয়ে যাবে তার মধ্যে থেকে অবশ্যই ক্ষারের বৈশিষ্ট্যগুলো চলে যাবে। তার মানে মাটিকে একদম উর্বর বা একদম ইউজফুল মাটি যদি হইতে হয় তার pH এর মান কত থাকতে হবে? 4 থেকে 8 এর মধ্যে। তারপর দেখো, তার ফলে মাটির উর্বরতা কমে যায়। অ্যাসিডিক মাটির জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করে pH এর মান নিয়ন্ত্রণ করা হয়। অ্যাসিডিক মাটির জন্য মানে যেই মাটি হচ্ছে এই যে অ্যাসিডিক বা 3 এর, তার pH এর মান 3 চলে আসছে বা 4 এর কম হয়ে গেছে, তার মধ্যে তাকে যদি উর্বর করতে হয় তাকে আমরা কোথায় কি অ্যাড করবো? সেই মাটির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করব। ওকে, এটা বুঝতে পারছো আশা করি। pH এর মান নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, তারপরে স্লাইডে আমরা যাই। অন্যদিকে মাটি খুব ক্ষারীয় হলে, অর্থাৎ pH এর মান 9.5 এর বেশি হলে মাটির উর্বরতাও নষ্ট হয়। মানে কি মাটির উর্বরতা দুইভাবে নষ্ট হয়। একবার হচ্ছে কি pH এর মান যদি 3 হয়ে যায় বা pH এর মান যদি 4 থেকে কমে যায়, ঠিক আছে, তখন হচ্ছে মাটির উর্বরতা নষ্ট হয়। তখন আমরা কি অ্যাড করি? মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য, পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা হচ্ছে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করি। কেন? সেগুলো হচ্ছে কি ক্ষারীয়। তার মানে সে কি ওই অ্যাসিডটাকে প্রশমিত করে, বেশি অ্যাসিডিক মাটিকে সে প্রশমিত করে ফেলে, তখন মাটিটাও আবার উর্বর হয়ে যায়। আবার মাটির pH যদি বেশি ক্ষারীয় হয়ে যায় বা 9.5 এর বেশি হলে মাটির উর্বরতা নষ্ট হয়। এক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম সহজেই মাটি থেকে গাছের মূলে চলে যায়, এতে গাছের মারাত্মক ক্ষতি। এর ফলে কি মাটিতে যে অ্যালুমিনিয়াম থাকে সেটা সহজেই কি মাটি থেকে গাছের মূলে চলে যায়, যা গাছের মারাত্মক ক্ষতি হয়। ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট এবং ফসফেট জাতীয় সার ব্যবহার করা হয়। এই যে নাইট্রেট এবং ফসফেট জাতীয় সার ব্যবহার করে pH এর মান নিয়ন্ত্রণ করা হয়। এখন তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, যে নাইট্রেট এবং ফসফেট জাতীয় সার কোনটা? একটু আগে আমরা দেখে আসছি যে নাইট্রেট এবং ফসফেট। নাইট্রেট জাতীয় সার হচ্ছে কি অ্যামোনিয়াম নাইট্রেট। নাইট্রেট জাতীয় সার হচ্ছে কি অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট। এবং ফসফেট জাতীয় সার কোনটা? অ্যামোনিয়াম ফসফেট, NH4 3PO4। ওকে, এটা হচ্ছে ফসফেট জাতীয় সার। তার মানে কি মাটির pH যখন 9.5 থেকে বেশি হয় তখন আমরা কি ব্যবহার করি? অ্যাসিডিক যে সারগুলো সেটা ব্যবহার করি। এবং মাটির pH যখন 4 এর কমে যায় বা 3 হয়ে যায় তখন আমরা কি ব্যবহার করি? ক্ষারীয় যে সারগুলো আমরা সেগুলো ব্যবহার করি। আচ্ছা, অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার অর্থাৎ pH খুব কমে গেলে বা বেড়ে গেলে মাটিতে থাকা উপকারী অনেক অণুজীব মারা যায়, ফলে গাছপালার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হয়। আমাদের ত্বক সাধারণত অ্যাসিডিক হয় এবং pH 4.4 থেকে 6 এর মধ্যে থাকে। আমাদের ত্বকের pH কত থাকে? 4.4 থেকে 6 এর মধ্যে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তবে নবজন্ম নেওয়া শিশুর pH এর মান, ত্বকের pH এর মান 7 এর কাছাকাছি থাকে। নবজন্ম নেওয়া শিশুর, এই যে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে নবজন্ম নেওয়া শিশুর pH এর মান কত? ত্বকের pH এর মান কত? 7। এবং আমাদের হচ্ছে কি মানে স্বাভাবিক বয়স্ক বা একদম পারফেক্ট 5-6 বছর বা 10 বছর থেকে মানুষের ত্বকের pH এর মান কত হয়ে যায়? 4 থেকে 6। এই জিনিসগুলো বা ত্বকের pH আমার জানাটা দরকার কি? এটা হচ্ছে মেইন কোশ্চেন, তাই না? যে ত্বকের pH জেনে আমি কি করব? আমরা যেই প্রসাধনীগুলো ব্যবহার করি, ধরো পাউডার, স্নুজ ব্যবহার করি বা হচ্ছে ভ্যাসলিন ব্যবহার করি, এগুলোর কি একটা অ্যাসিডিক বা ক্ষারীয় হতে পারে, তাই না? তো এটা যখন আমরা ত্বকে ইউজ করি অবশ্যই আমাদের সেই ত্বকটাকে সহনশীল হতে হবে। যে আমরা হচ্ছে অনেক সময় দেখবা যে কোনো একটা ওই যে ফেস প্যাক ব্যবহার করে কারো কি বলে চামড়া একদম পুড়ে গেছে, বা কোনো ধরনের মেহেদি ব্যবহার করে কারো চামড়া একদম পুড়ে গেছে। কেন পুড়ে গেছে? ওই মেহেদিটার মধ্যে যে সহনীয় pH থাকার কথা ছিল সেই সহনীয় pHটা ছিল না। আমাদের ত্বকের জন্য যে সহনীয় pHটা থাকার কথা ছিল সেটা ছিল না। এই জন্য এই ত্বকের pHটা জানা দরকার, যে আমাদের ত্বকের জন্য যে সহনীয় যে প্রসাধনীগুলো, ত্বকের pH এর মানের মতো যে প্রসাধনীগুলো, সেইগুলো আমরা ব্যবহার করার ট্রাই করব, যাতে আমাদের কি হয়
যে আমাদের হচ্ছে ত্বকের কোনো ক্ষতি না হয়, ত্বক জ্বলে বা পুড়ে না যায়। আচ্ছা, কোনো মানের পিএইচ দ্রবণ কোন বর্ণের ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট আছে, একটি ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। আচ্ছা, এই যে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট কাকে বলে? কোনো ধরনের কোন মানের পিএইচ এর দ্রবণের কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য রয়েছে একটি ইউনিভার্সাল নির্দেশক কালার, একটি নির্দেশক চার্ট, যাকে আমরা ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলি। কোনো দ্রবণের কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক যোগ করলে দ্রবণ যে বর্ণ ধারণ করবে সেই বর্ণ ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের বর্ণের সাথে মিলিয়ে দ্রবণের পিএইচ পরিমাপ করা হয়। আবার দেখো কীভাবে দ্রবণের পিএইচ পরিমাপ করা হয়। এই 3টা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু যে কোনো একটা দ্রবণের কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক কোনগুলো, একটা কালার চার্ট আছে যেটার মধ্যে কি, যাটা দ্বারা বোঝা যায় কোনো একটা দ্রবণ অম্লীয় না ক্ষারীয়। তো ওইটার মধ্যে হচ্ছে কি, ওই দ্রবণগুলো হচ্ছে আমরা একটা অ্যাসিড বা বেজের মধ্যে কয়েক ফোঁটা ইউজ করলে সেটা হচ্ছে দ্রবণ বর্ণ পরিবর্তন করে, এবং বর্ণ পরিবর্তন করে ওই বর্ণটা যখন আমরা ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের সাথে মিশাই তখন বোঝা যায় দ্রবণের পিএইচের পরিমাপ, পিএইচটা কত, সে অ্যাসিডিক নাকি ক্ষারীয়। ওকে, এটুকু বুঝতে পারছি আশা করি। তারপরে যাই আমরা ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য। নির্দেশকের সাথে বিক্রিয়ার মাধ্যমে রং পরিবর্তন করে। সকল ক্ষারক লাল লিটমাস কাগজ রং পরিবর্তন করে। ক্ষারক কি করে? লাল লিটমাসের রং পরিবর্তন করে নীল করে। আমরা একটু আগে দেখে আসছি কি অ্যাসিড কি করে, নীল লিটমাস কাগজকে লাল করে, এবং ক্ষার তার উল্টাটা করে, লাল লিটমাস কাগজকে নীল করে। আরও কিছু নির্দেশক আছে যেগুলো নিয়মিতভাবে পরীক্ষাগারে ব্যবহৃত হয়, যেমন মিথাইল অরেঞ্জ। এরপর আমরা একটা চার্ট দেখব, কিছু নির্দেশক আছে কি কি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন। এগুলো কি করে? এই যে ক্ষারের যে নির্দেশক, কোন একটা দ্রবণ অ্যাসিড না ক্ষার, মানে ক্ষারকীয় যে নির্দেশক, যে ইউনিভার্সাল কালার চার্ট যে বললো নির্দেশক, যেগুলো নীল লিটমাস কাগজের মতোই এই 3টা হচ্ছে কি আমাদের নির্দেশক, যেটা নির্ণয় করে কোনো একটা দ্রবণ ক্ষারীয় কিনা, কত রকমের ক্ষারীয়। আচ্ছা, এগুলো রং পরিবর্তন করে সেটা আমরা বুঝতে পারি। পানিতে দ্রবণীয় ক্ষারক, অর্থাৎ ক্ষারকসমূহ পানিতে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। আমরা দেখে আসছি কি অ্যাসিড জলীয় দ্রবণে H+ উৎপন্ন করে, তার মানে ক্ষার হচ্ছে জলীয় দ্রবণে OH- উৎপন্ন করবে, OH- বিমুক্ত করবে। তাহলে দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমাদের হচ্ছে একটা ক্ষার, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড আমাদের আরেকটা ক্ষার। এরপর NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে আমাদের কি এক একটা ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH বিমুক্ত হয়েছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে OH বিমুক্ত হয়েছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে OH বিমুক্ত হয়েছে। এবং যেই যৌগগুলো আমাদের হচ্ছে কি জলীয় দ্রবণে OH বিমুক্ত করে তাদের আমরা কি বলি? ক্ষার বলি। তাহলে অ্যাসিডের সংজ্ঞা এবং ক্ষারের সংজ্ঞা আমরা বুঝতে পারছি। অ্যাসিড হচ্ছে কি জলীয় দ্রবণে H+ বিমুক্ত করে, ক্ষার হচ্ছে কি জলীয় দ্রবণে OH- বিমুক্ত করে। ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। ক্ষারক কি করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। ক্ষারক ও অ্যাসিড পরস্পর বিপরীতধর্মী পদার্থ, এবং বিক্রিয়া করে একে অপরকে নিষ্ক্রিয় করে নিরপেক্ষ পদার্থ লবণ ও পানি তৈরি করে। আচ্ছা, এই যে একটু আগে আমরা দেখো প্রশমন বিক্রিয়াটা পড়ছি। প্রশমন জিনিসটা এবার আমরা একটু ভালো করে বুঝি। একদম শুরুতে বলছিলাম প্রশমন জিনিসটা আমরা বুঝবো। প্রশমন বিক্রিয়াটা কি? যে অ্যাসিড এবং ক্ষার একে অপরের সাথে বিক্রিয়া করে যখন লবণ এবং পানি উৎপন্ন করে, এবং সেই বিক্রিয়াটাকে আমরা বলি কি? প্রশমন বিক্রিয়া। আবার শুনে রাখো, অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি লবণ এবং পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে বলি আমরা হচ্ছে প্রশমন বিক্রিয়া। মানে কি? দেখো, অ্যাসিড যোগ ক্ষার কি তৈরি করবে? লবণ প্লাস পানি। এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে কি? প্রশমন বিক্রিয়া। এখানে দেখো এই যে লবণ যে উৎপন্ন হয়েছে, লবণ কিন্তু একদম নিরপেক্ষ, লবণ কিন্তু একদম নিরপেক্ষ। অ্যাসিড কি করছে? যে আমাদের একটা ক্ষার আছে তাকে প্রশমিত করছে, অথবা এভাবে বলতে পারো যে ক্ষার কি করছে? আমাদের যে অ্যাসিড আছে তাকে প্রশমিত করছে বা নিষ্ক্রিয় করে ফেলছে, নিষ্ক্রিয় করে একটা নতুন যৌগ তৈরি করছে, সেটা হচ্ছে লবণ এবং পানি। আমরা একটু রিয়াকশন দেখি। ধরো HCl হচ্ছে আমাদের কি? অ্যাসিড, প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড কি? ক্ষার। এটা কিভাবে বুঝলাম অ্যাসিড? আমরা হচ্ছে আচ্ছা একটু আমরা ডিটেলসলি শিখি যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। বললো তাহলে লবণ উৎপন্ন করার প্রক্রিয়া একটা দেখাও। তোমাকে যদি কোশ্চেনে বলে লবণ উৎপন্ন কীভাবে হয়েছে সেটা একটু দেখাও। আমরা কী করবো? একটা অ্যাসিড এবং একটা ক্ষার অ্যাড করবো, তার থেকে লবণ এবং পানি উৎপন্ন হবে। আচ্ছা দেখো, তাহলে HCl হচ্ছে আমাদের কি? একটা অ্যাসিড যার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, HCl কীভাবে ভাঙে আমরা দেখাইছি শুরুতে, H+ এবং Cl-, মানে কি? HCl একটা অ্যাসিড যেটা জলীয় দ্রবণে H+ দান করে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের একটা কি? ক্ষার, যেটা জলীয় দ্রবণে হচ্ছে কি? OH- দান করবে, Na+ প্লাস হচ্ছে কি? OH-। ওকে, এখন আমি এই দুটো রিয়াকশন করব। রিয়াকশন করি। HCl প্লাস NaOH। আচ্ছা, এই যৌগটার নাম একটু আমি লিখে দিই। এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম
হাইড্রোক্সাইড। আচ্ছা, তারপরে দেখো HCl আর NaOH, এই দুটো যখন আমি রিঅ্যাকশন করব, HCl কীভাবে ভাঙছে, H প্লাস আর Cl মাইনাস তা, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কীভাবে ভাঙছে, Na প্লাস OH মাইনাস। এখন প্লাসের সাথে আমার একটা কি মাইনাস আবার অ্যাড হবে, তাহলে NaOH, NaOH না তো, NaOH তো আগেই ছিল, NaCl, ওকে, প্লাস একটা H প্লাস আছে যেটা হচ্ছে আমাদের কি OH মাইনাসের সাথে অ্যাড হবে, H2O। দেখো হাইড্রোজেন একটা, দুইটা হাইড্রোজেন, ও মানে হচ্ছে একটা অক্সিজেন। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা কি, এই যে NaCl, এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এই জিনিসটা কি, এটা কি লবণ? হ্যাঁ, এটা অবশ্যই লবণ। আমরা যে হচ্ছে কি খাদ্য লবণ খাই না, যেই লবণগুলো আমাদের তরি তরকারিতে ইউজ করা হয়, বা আমরা হচ্ছে লবণ খাই, সেই লবণটা হচ্ছে কি আমাদের সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, সামুদ্রিক লবণ যেটাকে আমরা বলতে পারি। ওকে, এই খাদ্য লবণটাই আমাদের কি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। বুঝা গেছে তাইলে আশা করি। আচ্ছা, তাহলে দেখো তোমরা এখানে একটা রিঅ্যাকশন শিখে ফেললা, যে খাদ্য লবণ প্রস্তুতির বিক্রিয়া। ওকে, খাদ্য লবণ প্রস্তুতির বিক্রিয়া, এই রিঅ্যাকশনটা ইজিলি শিখে ফেললা। কীভাবে হয়েছে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো অ্যাসিড কি করছে, ক্ষারকে প্রশমিত করছে। এটা একটা অ্যাসিড যেটা আমাদের ক্ষারকে প্রশমিত করছে। এভাবে বলতে পারো যে ক্ষার হচ্ছে আমাদের কি অ্যাসিডকে প্রশমিত করছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের হচ্ছে প্রশমন বিক্রিয়া কি সেটা আমরা দেখলাম, যে আমাদের লবণ তৈরির যে খাদ্য লবণ তৈরির যে বিক্রিয়া, এটা আমরা হচ্ছে দেখে ফেলছি। আচ্ছা, এরপর থেকে দেখো আমরা হচ্ছে বিভিন্ন নির্দেশক দেখছি। ক্ষারের ক্ষেত্রে যে নির্দেশকগুলো সেটা দেখছি। ক্ষারের ক্ষেত্রে কী কী নির্দেশক আমরা ওইখানে স্লাইডের মধ্যে পড়ে আসছি, লাল লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন। এইগুলোর হচ্ছে আগে থেকে একটা বর্ণ থাকে, ঠিক আছে, মানে সেগুলোর ধরো চেঞ্জ হওয়ার আগেই একটা ধাপ তাদের থাকে। ওই ধাপটা কি, যে নির্দেশকের রং, মানে কি লাল লিটমাস হচ্ছে লাল রঙের থাকে, মিথাইল রেডের বর্ণটা হচ্ছে নির্দেশকের রংটা হচ্ছে কমলা কালার থাকে। সে যখন ক্ষারকের সংস্পর্শে আসে বা তার মধ্যে যখন আমরা ক্ষারক অ্যাড করি, সে হচ্ছে কি রং পরিবর্তন করে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, যে নির্দেশক লাল লিটমাসের হচ্ছে কি নির্দেশকের রং হচ্ছে লাল, এবং সে যখন ক্ষারকের সংস্পর্শে আসে সে হচ্ছে কি নীল রঙের হয়ে যায়। সেইমভাবে মিথাইল অরেঞ্জ হচ্ছে কি নির্দেশকের রং হচ্ছে কমলা, সে যখন ক্ষারকের সংস্পর্শে আসে সে হচ্ছে হলুদ হয়ে যায়। আবার মিথাইলের হচ্ছে কি আমাদের নির্দেশক যেটা রং হচ্ছে কি লাল রঙের, এবং সে যখন ক্ষারকের সংস্পর্শে আসে সে কী কালার হয়ে যায়, হলুদ কালারের হয়ে যায়। এবং ফেনফথ্যালিন হচ্ছে কি বর্ণহীন, সে যখন ক্ষারকের সংস্পর্শে আসে সে হচ্ছে কি গোলাপি কালার হয়ে যায়। ওকে, আচ্ছা, এইটুক যদি বুঝতে পারো তাহলে আমরা হচ্ছে আমাদের ক্ষারকের যে নির্দেশকগুলো সেটা আমরা বুঝতে পারলাম, যে আমাদের হচ্ছে নির্দেশক আগে থেকেই থাকে, আগে থেকে নির্দেশকের এক ধরনের বর্ণ বা এক ধরনের রং থাকে, এবং সে যখন পরবর্তীতে ক্ষারকের সংস্পর্শে চলে আসে তখন তাদের বর্ণ চেঞ্জ হয়। বর্ণ চেঞ্জ হয়ে কী কী কালার হয় সেটা আমরা এইভাবে লিখে দিচ্ছি। তাহলে এই ছকটা কিন্তু তোমার লাগবে, তুমি যখন সিকিউ অ্যান্সার করতে যাবা বা এমসিকিউতে বলো, যেখানে বলো না কেন, এই ছকটা কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা, দেখো তারপরের স্লাইডে আমরা যাই, যে পিঁপড়ার কামড়ের মূলত ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়। পিঁপড়ার কামড়ে মূলত কোন অ্যাসিড নিঃসৃত হয়? ফর্মিক অ্যাসিড, যা আমাদের শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করে। আর মৌমাছি হুল ফুটালে ফর্মিক অ্যাসিড, মেলিটিন, অ্যাপামিন নামক অ্যাসিডিক পদার্থ নিঃসৃত হয়। যেখানে লিখে দিয়েছি দেখো, পিঁপড়া যখন আমাদের কামড়ায় আমরা হচ্ছে দুইটা জিনিস দেখছি, যখন বোলতা বা হুল কামড়ায় আমাদের হচ্ছে ক্ষার নিঃসৃত হয়, হিস্টামিন নামক ক্ষারীয় পদার্থ নিঃসৃত হয়, যাকে প্রশমিত করতে আমরা ভিনেগার বা অ্যাসিডিক কিছু ইউজ করি, ঠিক আছে। এবং যখন পিঁপড়া বা মৌমাছি আমাদের কামড়ায় তখন আমরা তার মধ্যে চুন প্রয়োগ করি। চুনটা হচ্ছে কি ক্ষারীয়, কারণ পিঁপড়া বা মৌমাছি যখন কামড়ায় তাদের থেকে অ্যাসিডিক পদার্থ নিঃসৃত হয়, এবং তাকে প্রশমিত করার জন্য আমরা কি ব্যবহার করবো? অবশ্যই অ্যাসিডকে প্রশমিত করার জন্য ক্ষার ব্যবহার করব। তাহলে দুইটার পার্থক্য বোঝা গেছে। এমসিকিউ কিন্তু তোমাকে এই জায়গায় পেঁচাবে। ধরো তোমাকে বললো বোলতা যখন কামড়ায় তখন কি তাকে প্রশমিত করার জন্য বা বোলতার কামড়ানোর জ্বালাপোড়নটাকে প্রশমিত করার জন্য কি ব্যবহার করা হয়? অবশ্যই সেখানে অ্যাসিড ব্যবহার করা হয়, কারণ বোলতা যখন কামড়ায় সে হচ্ছে হিস্টামিন নামক ক্ষার নিঃসরণ করে। এবং যখন পিঁপড়া বা মৌমাছি কামড়ায় তখন সে কি অ্যাসিডিক পদার্থ নিঃসরণ করে। কি কি? ফর্মিক অ্যাসিড, মেলিটিন এবং অ্যাপামিন। এবং তাকে প্রশমিত করতে আমরা কোন ধরনের জিনিস ব্যবহার করবো? সেটা হচ্ছে ক্ষার। ক্ষার কোনগুলো? চুন বা কলিচুন যেটাকে আমরা বলি, ওগুলো হচ্ছে আমরা ইউজ করব। আচ্ছা, এরপরের স্লাইডে দেখো প্রশমন এবং এর প্রয়োজনীয়তা।
পাকস্থলীর অ্যাসিডিটির জন্য পেটের ব্যথা হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক অ্যান্টাসিড খেলে ব্যথা সেরে যায়। কারণ হলো অ্যাসিডিটির জন্য দায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়া ঘটে, যার ফলে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়ে যায় এবং ব্যথা আর থাকে না। নিচে বিক্রিয়াটা দেখানো হলো। আচ্ছা, একদম ইজিভাবে বুঝো। পাকস্থলীতে আমাদের কোন ধরনের অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। পাকস্থলী হচ্ছে নিজেই খাদ্য পরিপাক করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করে থাকে। এখন কোনো কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা যদি পাকস্থলীতে বেড়ে যায়, তখন আমাদের পাকস্থলীতে হচ্ছে একটা অ্যাসিডিটি সৃষ্টি হয় বা জ্বালাপোড়ানোর সৃষ্টি হয় বা পেটে ব্যথা করে। তখন এই পেটে ব্যথাকে দূর করার জন্য আমরা হচ্ছে অ্যান্টাসিড নামক ওষুধ খাই। এই অ্যান্টাসিড নামক ওষুধের উপাদানগুলো কী কী? ম্যাগনেসিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কোন ধরনের যৌগ? এগুলো হচ্ছে আমাদের ক্ষারীয় যৌগ। কীভাবে বুঝলাম? হাইড্রোক্সাইড মানে কি? OH মাইনাস আয়ন সে বিমুক্ত করবে। তার মানে পাকস্থলীতে যখন অ্যাসিডিটি হয়, কিসের কারণে হয়? অ্যাসিডের কারণে হয়। ব্যথা হয়, এই ব্যথাটাকে প্রশমিত করতে হবে বা ব্যথাটাকে দূর করতে হবে। কীভাবে দূর করব? এই ব্যথাটাকে হচ্ছে আমরা ক্ষারের মাধ্যমে দূর করব। কীভাবে ক্ষারের মাধ্যমে দূর করব? আমরা ডিরেক্ট ক্ষার খেয়ে ফেলবো না, প্রসেসড যে ক্ষারগুলো সেগুলো আমরা ইউজ করব। এই প্রসেসড ক্ষার কোনগুলো? এই যে অ্যান্টাসিড ওষুধ। এই অ্যান্টাসিড ওষুধের মধ্যে ক্ষারীয় যেই উপাদানগুলো থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যা আমাদের কি করে? এই অ্যাসিডটাকে বা অ্যাসিডিটিটাকে প্রশমিত করে হচ্ছে ব্যথাটা কমিয়ে ফেলে। তাহলে সেটা রিয়েকশন দেখো এখানে দিয়ে দিছে যে 2HCl প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 2H2O, 3HCl, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস 3H2O। তাহলে এই তোমাকে যখন বলবে যে অ্যান্টাসিড কিভাবে পেটের ব্যথা দূর করে, তোমাকে যখন কোয়েশ্চেনে বলবে অ্যান্টাসিড কিভাবে পেটের ব্যথা দূর করে, তখন অবশ্যই তোমাকে এই দুটাই রিয়েকশন মাস্ট দেখাইতে হবে। আচ্ছা, এটুকু বুঝতে পারছো আশা করি। আমরা তারপরে যাই। চুন, স্ল্যাকলাইম দিয়ে মাটির যে অ্যাসিডিটি দূর করে উর্বরতা বৃদ্ধি করা হয়, ক্ষার, অ্যাসিড, লবণ, পানি। আচ্ছা, তাহলে দেখো আমাদের হচ্ছে মাটিতে যখন পিএইচের মান 4 থেকে কমে যায় বা পিএইচের মান যখন 3 হয়ে যায়, তাই না? তখন আমরা কি করি? মাটিতে যখন পিএইচের মান 4 থেকে কমে যায় বা পিএইচের মান 3 হয়ে যায়, তখন আমরা করি ওই মাটিতে অ্যাসিড প্রয়োগ করি, মানে অ্যাসিড জাতীয় কিছু প্রয়োগ করি এবং ক্ষার জাতীয় কিছু প্রয়োগ করি। এই ক্ষার জাতীয় জিনিসগুলো কোনগুলো? চুন বা স্ল্যাকলাইম। চুনের যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম, স্ল্যাকলাইমের যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা বলতে হচ্ছে স্ল্যাকলাইম। আচ্ছা, তাহলে দেখো চুন কিভাবে অ্যাসিডকে প্রশমিত করে। ক্যালসিয়াম অক্সাইড H2SO4, এই দুটো যখন রিঅ্যাকশন করবে আমরা কি তৈরি হবে? ক্যালসিয়াম সালফেট প্লাস এইটা এবং এটা রিঅ্যাকশন করবে এবং হচ্ছে 2H2O। শুধু H2 আসলে 2H2 না। আচ্ছা, তাহলে যখন মাটির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাইতেছে, তাকে আমরা প্রশমিত করতে চুন ইউজ করব। চুন ইউজ করলে সে হচ্ছে কি, এটা এইভাবে প্রশমিত করবে, ক্যালসিয়াম সালফেট নামক একটা লবণ তৈরি করবে এবং হচ্ছে পানি তৈরি করবে। সেমভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা H2SO4 এর সাথে বিক্রিয়া করাই, কি তৈরি হবে? ক্যালসিয়াম সালফেট সেম প্লাস 2H2O। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমরা ইতিমধ্যেই জেনেছো খাওয়ার পর আমাদের মুখে অ্যাসিড তৈরি হয়, আর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে অ্যাসিডের কারণে দাঁতের ক্ষয় রোধ হয়। কেন? আবার দেখো জিনিসটা বুঝো। আমরা যখন খাবার খাই, মুখের মধ্যে আমাদের অ্যাসিড তৈরি হয় এবং টুথপেস্ট দিয়ে যখন এই খাবারগুলো যখন দাঁতে জমে থাকে, আস্তে আস্তে আমাদের দাঁতের ক্ষয় হয়। এই ক্ষয়টা রোধ করার জন্য আমরা হচ্ছে কি টুথপেস্ট ব্যবহার করি, মানে দাঁত ব্রাশ করি। এই টুথপেস্টের মধ্যে হচ্ছে কি ক্ষারীয় উপাদান থাকে। আবার দেখো, যেখানেই অ্যাসিড সেটাকে প্রশমিত করতে আমার অবশ্যই ক্ষার লাগবে। তার মানে যখন আমাদের অ্যাসিড উৎপন্ন হয় খাবার খেলে মুখের মধ্যে, তাকে প্রশমিত করতে আমরা টুথপেস্ট ব্যবহার করি। তার মানে টুথপেস্টের মেইন উপাদানগুলো হচ্ছে কি ক্ষারীয়। এখানেও কিন্তু এক ধরনের প্রশমন বিক্রিয়া ঘটে। টুথপেস্টের পিএইচ সাধারণত 1 থেকে 11 এর মধ্যে হয়, অর্থাৎ এরা ক্ষারীয় এবং এতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, টেট্রাসোডিয়াম পাইরোসালফেট জাতীয় পদার্থ থাকে। বেকিং সোডা, টেট্রাসোডিয়াম পাইরোসালফেট, এই যৌগটা তোমাদের নতুন মনে হবে। দেখো এগুলো মুখস্থ রাখতে হবে। তার মানে টুথপেস্টের মধ্যে কি কি জিনিসগুলো মেইনলি থাকে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে বেকিং সোডা, এরপর হচ্ছে টেট্রাসোডিয়াম পাইরোসালফেট জাতীয় পদার্থগুলো থাকে। আচ্ছা, এইটুকু বুঝতে পারলে তাহলে আমরা পরের স্লাইডে যাই। পিঁপড়া কামড়ালে মৌমাছি হুল ফুটালে করণীয় কি? এখন কোশ্চেন হচ্ছে যে পিঁপড়া কামড়ালে বা মৌমাছি হুল ফুটালে আমাদের হচ্ছে কি করণীয়, সেটা আমরা একটু দেখি। যেহেতু এসব ক্ষেত্রে জ্বালা পড়ার কারণ হচ্ছে অ্যাসিড, তাই আমরা অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে এমন মলম বা লোশন যেমন চুন,
অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে কোনটা? চুন ব্যবহার করতে পারি। কেন? কারণ চুন হচ্ছে আমাদের কি এক ধরনের ক্ষার। এরকম আরও একটি লোশন হলো ক্যালামিন, যা মূলত জিঙ্ক কার্বনেট, বেকিং সোডা ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায়। ক্যালামিন হচ্ছে কি? ক্যালামিন হচ্ছে জিঙ্ক কার্বনেট, বেকিং সোডা ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, মাটির অ্যাসিড, তাহলে পিঁপড়া কামড়ালে হচ্ছে আমাদের এই জিনিসগুলো করণীয়। এটা কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনের মতো, ঠিক আছে? হুল ফুটালে করণীয় কি? অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, এরপর দেখো মাটির অ্যাসিডিটি দূর করতে ক্ষার, মাটির অ্যাসিডিটি বাড়লে মাটির উর্বরতা নষ্ট হয়, তখন ক্ষার ব্যবহার করে অ্যাসিডিটিকে প্রশমিত করে। একটু আগে আমরা দেখে আসছি ক্যালসিয়াম অক্সাইড আমরা অ্যাড করি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, উর্বরতা ফিরিয়ে আনা যায়। এক্ষেত্রে বহুল ব্যবহৃত ক্ষারক হলো চুন এবং মিল্ক অফ লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা বলি কি স্ল্যাক লাইম। অবশ্যই এই কাজে চুনা পাথরও ব্যবহার করা হয়। মাটিতে দেখবা চুনা পাথর ছড়িয়ে ছিটিয়ে দিছে, যখন মাটির অ্যাসিডিটি কি হয়েছে, মাটির অ্যাসিডিটি হচ্ছে কি বৃদ্ধি পাইছে। এই চুনা পাথর কি? চুনা পাথর হচ্ছে এক ধরনের ক্ষারীয়, তার মধ্যে চুন আছে মেইনলি। তো এই চুনা পাথর থেকে চুন উৎপন্ন হয়, চুন থেকে চুনের পানি উৎপন্ন হয়। যেটা ইউজ করো না কেন, মাটির অ্যাসিডিটি হচ্ছে দূর হবে ওইটা দিয়ে। বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। টুথপেস্ট বা টুথ পাউডার আমাদের নিত্যদিনের একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, যা ক্ষারকীয়। খাওয়ার পরে সাধারণত আমাদের মুখে অ্যাসিডীয় অবস্থা তৈরি হয়। আমরা টুথপেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করলে একদিকে যেমন দাঁত পরিষ্কার হয়, তেমনি পেস্ট বা পাউডারের ক্ষার সৃষ্ট অ্যাসিডকে নিষ্ক্রিয় করে, ফলে দাঁতের ক্ষয় রোধ হয়। ওকে, একটু আগে যা পড়ে আসছে এখানে শুধু সেটা এক্সপ্লেন করে আসছে যে আমরা যখন খাবার খাই মুখের মধ্যে অ্যাসিড তৈরি হয়, সেটাকে প্রশমিত করতে আমরা কি ব্যবহার করব? সেটাকে প্রশমিত করতে আমরা হচ্ছে মানে ব্রাশ করবো। ওই ব্রাশ করলে কি ব্যবহার করি? টুথপেস্ট ব্যবহার করি। টুথপেস্টের মধ্যে কি থাকে? ক্ষারীয় পদার্থ থাকে। কি কি ক্ষারীয় পদার্থ থাকে টুথপেস্টের মধ্যে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, টেট্রাসোডিয়াম পাইরোসালফেট। টুথপেস্টের মধ্যে কি থাকে এখানে লিখতে পারো, নোট করে লিখতে পারো। টুথপেস্ট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, টেট্রাসোডিয়াম, টেট্রাসোডিয়াম পাইরোসালফেট। ওকে, আচ্ছা, তাহলে টুথপেস্টের মধ্যে হচ্ছে আমাদের এই ধরনের উপাদানগুলো থাকে। তারপরে স্লাইডে আমরা যাই। আচ্ছা, এটা তো লাগতেছে না, শুধু অ্যাড করছি। আচ্ছা, এরপর কাপড় কাচার যে সাবান ব্যবহার করি, তাও তৈরি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের চর্বি বা তেল থেকে। সোডিয়াম হাইড্রোক্সাইড সংকেতটা মনে আছে? NaOH। এটা অ্যাসিড হবে না, এটা হবে ক্ষার। আমরা পড়তেছি, ঠিক আছে? এটা একটু স্লাইডের শুরুতে ভুল আসছে। ক্ষারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা এখন মেইনলি পড়তেছি। সোডিয়াম হাইড্রোক্সাইড বা চর্বি বা তেল থেকে। একইভাবে শেভিং ফোম বা নরম সাবান তৈরি করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ও চর্বি বা তেল থেকে। শেভিং ফোম বা নরম সাবান তৈরি করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? KOH। পটাশিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, ও মানে হচ্ছে হাইড্রোক্সাইড। ওকে, চর্বি বা তেল থেকে। তোমরা জানো যে গ্যাস্ট্রিকের ব্যথা বা অ্যাসিডিটির কারণে আমরা যে অ্যান্টাসিড খাই তা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামের ক্ষার। ওকে, দেখো আমরা অলরেডি যে জিনিসগুলো পড়ে আসছি সেগুলো হচ্ছে একটু ডিটেলসলি বলছে। আমরা এগুলো পড়ে আসছি, তো তোমরা হচ্ছে ওই জিনিসগুলো নোট করবা, এগুলো শুধু ডিটেলসলি পড়বা, ঠিক আছে? তাইলেই হবে। তারপর হচ্ছে সিকিউ যখন সলভ করতে যাবে দেখবে ইজিলি সব পারতেছো। ওকে, আমরা সিকিউর জন্য দেখো একটা হচ্ছে সব চ্যাপ্টার শেষ করার পর আমরা সিকিউর জন্য একটা মাস্টার ক্লাস নিব, যে ওই ক্লাসের মধ্যে এক ক্লাসের মধ্যে হচ্ছে আমরা ট্রাই করবো যে আমাদের শর্ট সিলেবাসের 6টা চ্যাপ্টারের সিকিউগুলো একবারে কভার করা। ওকে, যাতে তোমার একসাথেই সব কিছু থেকে যায়, বোঝা গেছে? একসাথে সব রিভাইজ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখো লবণ। তাহলে আমাদের এই চ্যাপ্টারের মেইন নাম ছিল হচ্ছে অ্যাসিড, ক্ষার এবং লবণ। আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা সব পড়ে ফেলছি অলরেডি। এখন আমাদের হচ্ছে কি লবণের যেই কাজগুলো সেগুলো আমরা একটু দেখবো, যে লবণ তো কীভাবে তৈরি হয় সেটা আমরা অলরেডি দেখছি। লবণ কীভাবে তৈরি হয়? অ্যাসিড এবং ক্ষারের যে প্রশমন বিক্রিয়া,
অ্যাসিড যখন ক্ষারকে প্রশমিত করতে চায় বা নিষ্ক্রিয় করতে চায়, অথবা ক্ষার যখন অ্যাসিডকে প্রশমিত করতে চায় বা নিষ্ক্রিয় করতে চায়, তখন যেই উৎপাদ বা বিক্রিয়কের বিক্রিয়ার ফলে যে উৎপাদ তৈরি হয় তার মধ্যে মেইন উপাদানটা হচ্ছে আমাদের কি লবণ। এই লবণের যে কাজ বা লবণের যে ব্যবহার সেটা হচ্ছে আমরা এখন দেখব। যে লবণ আমাদের খাদ্যের স্বাদ বাড়িয়ে দেওয়ার খাওয়ার উপযোগী করে তোলে তা হলো সোডিয়াম ক্লোরাইড। এই যে আমরা বলছিলাম না খাদ্য লবণের নাম কি? সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে আমাদের খাদ্য লবণের সংকেত এবং নাম কি, যা সাধারণ লবণ বা টেবিল লবণ নামেও পরিচিত। খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য আরেকটি লবণ সোডিয়াম গ্লুটামেট। খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য আরেকটি লবণের নাম কি? আরেকটি লবণ হচ্ছে, সেটার নাম একবারে লিখে দিই, সোডিয়াম গ্লুটামেট। ওকে, আচ্ছা, আমরা কাপড় কাচার যে সাবান ব্যবহার করি তা হলো মূলত সোডিয়াম স্টিয়ারেট। এটাও কি এক ধরনের লবণ। কাপড় কাচার যে সাবান ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। আর শেভিং ফোম বা জেলে থাকা পটাশিয়াম স্টিয়ারেট। শেভিং ফোম বা শেভিং জেল, ঠিক আছে, সেটার মধ্যে কি থাকে? পটাশিয়াম স্টিয়ারেট। দেখো দুইটা যৌগ কিন্তু প্রায় সেম, পার্থক্য কোথায়? সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে আমাদের কি কাপড় কাচার যে সাবান সেইটা, এবং পটাশিয়াম স্টিয়ারেট কি? সেটা হচ্ছে আমাদের শেভিং ফোম বা শেভিং জেল, যেটা সেটার মধ্যে শুধু পটাশিয়াম আসছে আর সোডিয়াম স্টিয়ারেটের মধ্যে শুধু সোডিয়াম আসছে, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর সোডিয়াম কার্বনেট Na2CO3 ব্যবহার করি, তাও একটি লবণ। সোডিয়াম কার্বনেট হচ্ছে আমাদের এক ধরনের লবণ। আবার আমরা জীবাণুনাশক হিসেবে যে তুত, ক্যালসিয়াম সালফেট, পানি, ফিটকিরি, K2SO4, Al2SO4, 3,4H2, এই সংকেতগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আবার বলতেছি, আমরা হচ্ছে দেখো চ্যাপ্টার 11-এ অলরেডি তুত কি সেটা পড়ে আসছি। চ্যাপ্টার 11-এ অলরেডি তুত কি সেটা পড়ে আসছি, ঠিক আছে? ক্যালসিয়াম সালফেট ইন্টু 5 অণু পানি। ক্যালসিয়াম সালফেটের সাথে হচ্ছে কয় অণু পানি থাকবে? 5 অণু পানি। সেটা হচ্ছে আমাদের কি তুতের সংকেত। এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনে আসে যে তুতের সংকেত লেখো, তুতের সংকেত লেখো, তখন কিন্তু অবশ্যই তোমার ফুল সংকেত লিখতে হবে। এবং যদি বলে ফিটকারি আমাদের সংকেত লেখো, সেটাও কিন্তু লিখতে হবে। ফিটকারি ব্যবহার করি কখন? আমরা হচ্ছে আগের সময় যখন আমাদের ধরো একদম পর্যাপ্ত পরিমাণ গ্যাস ছিল না বা ফিল্টার ছিল না, তখন আমরা হচ্ছে কি ফিটকারি দিয়ে পানিকে বিশুদ্ধ করতাম। পানিতে আমরা নর্মালি কোনো জায়গা থেকে নিয়ে আগে খেয়ে ফেলতাম না, সেটাকে হচ্ছে বিশুদ্ধ করতে হতো, পরিশুদ্ধ করতে, পিউরিফাই করতে হতো। এই পিউরিফাইটা আমরা কীভাবে করতাম? ফিটকিরি ব্যবহার করে। এখনও অনেক জায়গায় দেখবা ফিটকিরি ইউজ হয়। তার মানে ফিটকিরির সংকেতটা কি? K2SO4, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফাইড এবং 24 অণু পানি। ওকে, আচ্ছা, ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের কি লবণ। আচ্ছা, এরপরে যাই কৃষিতে লবণের ব্যবহার। কৃষিতে কিভাবে লবণ ব্যবহৃত হয়? আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করে থাকি তাদের বেশিরভাগই হলো লবণ। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করে থাকি তার বেশিরভাগই হচ্ছে কি আমাদের লবণ। যেমন অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে এক ধরনের লবণ, অ্যামোনিয়াম ফসফেট এক ধরনের লবণ, অ্যামোনিয়াম পটাশিয়াম নাইট্রেট এক ধরনের লবণ ইত্যাদি। এখন অ্যামোনিয়াম নাইট্রেট কোন অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে সেটা মনে আছে? অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়েছে আমাদের নাইট্রিক অ্যাসিড থেকে। অ্যামোনিয়াম ফসফেট হয়েছে ফসফেট অ্যাসিড থেকে, ফসফরিক অ্যাসিড থেকে। ওকে, আচ্ছা, তুতে বা কপার সালফেট কৃষি জমিতে ব্যাকটেরিয়া ভাইরাস প্রতিরোধে বহুল ব্যবহৃত একটি লবণ। কোনটা ব্যাকটেরিয়া ভাইরাস প্রতিরোধে বহুল ব্যবহৃত একটি লবণ? তুত বা কপার সালফেট। ওকে, এটি শৈবালের উৎপাদন বন্ধতেও খুব কার্যকরী। এই জিনিসগুলো কিন্তু তোমার দেখো একটু ভালো করে পড়ে নিজের মনে রাখতে হবে যে তুত হচ্ছে কোন কোন কাজে ব্যবহৃত হয়। মানে তুতের মেইন কাজগুলো কি? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রতিরোধে সে সাহায্য করে, ব্যাকটেরিয়া ভাইরাস প্রতিরোধে সাহায্য করে। সে আরেকটা কী করে? শৈবালের উৎপাদন বন্ধে খুব কার্যকরী। ওকে, আচ্ছা, শিল্প কারখানায় লবণ। চামড়া শিল্পে আমরা দেখো যখন কোরবানির ঈদ হয় তখন কি হয়? আমাদের বাসা বাড়ি থেকে এসে চামড়াগুলো সংরক্ষণ করে নিয়ে যায়। এই চামড়া কিন্তু পচনশীল, মানে চামড়াগুলো তাড়াতাড়ি পচে যায়। বা আমরা যখন শুটকি মাছ যেগুলো আমরা খাই, ঠিক আছে, শুটকি মাছও কিন্তু সেটা কি করে? সেটাকে যখন একটা মাছ ধরো সমুদ্র থেকে তুলে সেটাকে হচ্ছে লবণ দ্বারা প্রিজার্ভ করে রাখে। এই লবণটা তখন কি করে? লবণটা ওই মাছটাকে পচা থেকে রোধ করে, মাছটাকে একদম পচে যাওয়া থেকে রোধ করে। সেটাকে হচ্ছে মাছটাকে শুকিয়ে ফেলে। মাছের যে জীবাণুগুলো আছে সেই লবণটা যখন আমরা ইউজ করে, বেশি পরিমাণ লবণ যখন আমরা ব্যবহার করে রাখি, সে হচ্ছে কী করে? ওই মাছটাকে, মাছের যে জীবাণু বা পচনশীল যেই জীবাণুগুলোর কারণে মাছটা হচ্ছে পচে যায়, তো সেইগুলো হচ্ছে কি সে রোধ করে রাখে। তো এটাই বলছে চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে, মাখন ট্যানিং করতে আমরা কি ব্যবহার করি? আমরা হচ্ছে লবণ ব্যবহার করি। মাখন ও পনিরের শিল্প উৎপাদনে, কাপড় কাচার সোডা, খাবার সোডা তৈরি করতে সোডিয়াম হাইড্রোক্সাইড, তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি কাজে খাবার লবণ ব্যবহার করা হয়। যেসব বেশ কিছু লবণ যেমন তুত, মার্কিউরিক সালফেট,
এই যে এই যৌগটার নতুন নাম তোমরা পাইলে এখন, মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট। শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট, কপার সালফেট, এগুলো হচ্ছে কি শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহার করতে হয়। প্রভাবক জিনিসটা কি, কোয়েশ্চেন হচ্ছে এইটা, প্রভাবক জিনিসটা কি? প্রভাবক হচ্ছে ধর একটা রিয়েকশন ঘটতেছে, একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে, সেই বিক্রিয়া ঘটার কারণে আমাদের যে উৎপাদটা হইতো আমরা সেই উৎপাদটা আসলে চাইতেছি না, আমরা চাইতেছি তার থেকে একটু বেশি পিউরিফাইড বা তার থেকে একটু 100% উৎপাদ যেন মানে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে ধরো 50% উৎপাদ তৈরি হইতেছে, আমরা 50% না চাই আমরা চাইতেছি 100% উৎপাদ বা 99.9% উৎপাদ যেন আমরা তৈরি করতে পারি। ওই জিনিসটার জন্য আমরা কিছু একটা প্রভাবক ইউজ করি, যার প্রভাবে ওই উৎপাদটা 50% থেকে 99.9%-এ চলে আসে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে প্রভাবক। তার মানে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক শিল্প কারখানায় আমরা হচ্ছে কী ব্যবহার করি, তুত, তারপর হচ্ছে মার্কিউরিক সালফেট, এরপর হচ্ছে কি সিলভার সালফেট, এগুলো প্রভাবক হিসেবে ব্যবহার করে। এগুলো কি, এগুলো হচ্ছে এক এক ধরনের লবণ, সালফেটের লবণ। যখন সালফেটটা থাকবে তখন বুঝবা সালফেটের লবণ, যখন নাইট্রেট থাকবে বুঝবা নাইট্রেট লবণ। ঠিক আছে, যখন ক্লোরিন থাকবে তখন বুঝবা ক্লোরাইড লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কিসের লবণ, ক্লোরিনের লবণ। ওকে, আচ্ছা, তো এই তো আমাদের হচ্ছে আজকের পড়া এই পর্যন্তই। আমরা হচ্ছে এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝার ট্রাই করছি। তোমাদের হচ্ছে কাজ কি, ক্লাসটা ভালো করে করবা। ঠিক আছে, ক্লাস নোটগুলো করবা, দয়া করে ক্লাস নোটগুলো করবা। কেন, কারণ তুমি যেই ক্লাস নোটগুলো করতেছো, তুমি যখন পরীক্ষার আগে রিভাইজ দিবা, তোমার পুরো বইটা কিন্তু আবার টোটালি রিভাইজ দিতে হইতেছে না। ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি যখন পড়তেছো তখনই মার্ক করে রাখতেছো এবং সেটা নোট করে রাখতেছো। তোমার নোট এবং ওই দাগানো লাইনগুলো পড়লেই কিন্তু তোমার একদম ফুললি প্রিপারেশন হয়ে যাইতেছে। তো তোমার হচ্ছে এই যে ছাড়া প্রিপারেশন থাকতেছে, এই চ্যাপ্টার থেকে কী পড়বে এটা আমি এখনও বুঝতেছি না, কিন্তু তুমি যদি দাগিয়ে পড়ো এবং হচ্ছে একটু নোট করে পড়ো। সৃজনশীলের জন্য নোটটা খুব ইম্পর্টেন্ট। কেন, কারণ সৃজনশীলের টপিকগুলো কিন্তু তুমি বই থেকে ডিরেক্ট লিখতে পারতেছো না। সৃজনশীলের টপিকগুলো তুমি বই থেকে ডিরেক্ট লিখতে পারতেছো না। সৃজনশীল মানে হচ্ছে নিজের বুদ্ধিমত্তা কাজিয়ে কিছু একটা লেখা, কোয়েশ্চেন অনুসারে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে বইয়ের অনুসারে কিছু নতুন কিছু লেখা। তো ওই জিনিসটা নতুন কিছু লিখতে হলে তো পুরোপুরি বানিয়ে লিখতে পারবে না, কারণ বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলো বাংলার মতো না যে কবিতা ছন্দ এটা এইভাবে সাদৃশ্যপূর্ণ, এটা ওইভাবে সাদৃশ্যপূর্ণ, এইভাবে আমরা লিখে ফেলবো। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে বিজ্ঞানের বিষয়ে বইয়ে যে টপিকগুলো বলছে বা বইয়ের অনুসারে আমরা যে সিকিউটা লিখতেছি কিনা আমাদের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার খাতা যখন চেক করা হয়, তুমি লেখলা, তুমি বিজ্ঞানের একটা সিকিউ 10 পৃষ্ঠা লেখলা, কিন্তু তুমি যখন দেখলা যে তোমার রেজাল্ট দিল, তুমি দেখলা নাম্বার পাইলা ওই সিকিউতে 10-এর জায়গায় 5 পাইলা। কেন 5 পেলে, তোমার কোয়েশ্চেন হবে যে আমি তো 10 পৃষ্ঠা লিখছি, কেন স্যার নাম্বার দিল না? তুমি 10 পৃষ্ঠার মধ্যে তোমার যে ইনফোটা চাইছে সেটাই তুমি লিখলা না। ধরো তোমাকে বললো অ্যাসিডিটি কীভাবে দূর হয়, অ্যান্টাসিড খেলে অ্যাসিডিটি দূর হয়। এখন শুধু অ্যান্টাসিড খেলে দূর হয়, এরপর তুমি কি লিখবা, আগে আমরা ভাত খাই তারপর অ্যান্টাসিড খাই, এভাবে অ্যাসিডিটি দূর, এটা লিখবা? নাকি অ্যান্টাসিড খেলে যে রিয়েকশনটা হয় ওই জিনিসটা লিখতে হবে তোমার? তো ওইটার জন্য হচ্ছে কি বলতেছি বারবার, নোট করে পড়বা। নোট করে পড়লে কি হবে, পড়াগুলো একসাথে গুছানো থাকবে। পরীক্ষার প্রিপারেশনটা পরীক্ষার আগে যখন রিভাইজ দিবা ওই জায়গায় তোমার প্রিপারেশনটা আরও জোরালো হবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে চ্যাপ্টার 7 শেষ। নেক্সট হচ্ছে আমরা চ্যাপ্টার 3 পড়বো। তোমরা বলতেছো নেক্সট চ্যাপ্টার 3টা অনেক কঠিন, আমরা নেক্সটে চ্যাপ্টার 3 পড়বো। ওকে, চ্যাপ্টার 3 পড়ার পরে তারপর হচ্ছে আমরা চ্যাপ্টার 10 আবার পড়বো। তাহলে এই পর্যন্ত আজকে থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।